আসসালামু আলাইকুম লিসেনার্স, আমি দিনার। আমি এসেছি লালবাগ থেকে। রাসেল ভাই, আমি ঘটনা শুরু করার আগে সবাইকে জানাই আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা। রাসেল ভাই, আমি সরাসরি আমার ঘটনায় চলে যাই। আমি প্রথম যে ঘটনাটি শেয়ার করতেছি, এই ঘটনাটি আমাকে বলেছে আমার এক ছোট ভাই ওসমান। তার বাবা আমাকে শেয়ার করে ঘটনাটি। ঘটনাটি ঘটে 1980-র দিকের ঘটনা। তো যুদ্ধের বেশ কিছু 8 কি 10 বছর পরের দিকের ঘটনা। তো ঘটনাটি ঘটে নোয়াখালী জেলার শেফালীপাড়া নামক একটি গ্রামে। তো ঘটনাটি যার সাথে ঘটে তার নাম হচ্ছে আলমগীর। ওনার ধানের আড়ত ছিলেন। তো উনি প্রতিদিন যা বিক্রি করতেন তার ক্যাশ নিয়ে উনি বাসায় চলে আসতেন। তো উনি এরকম একদিন একটা সময় বাসায় ফিরতেছিলেন দোকান বন্ধ করে। যা টাকা উনি বিক্রি করেন সারাদিন সমস্ত টাকা ওনার সাথেই ছিল। তো ওনারই গ্রামের কতগুলো বখাটে যুবক ঠিক করে যে ওনাকে ছিনতাই করে ওনার টাকা পয়সা যাতে সবকিছু লুট করে নিব ওনার কাছ থেকে। তো ওদের এরকম একটা প্ল্যান ছিল। তো আলমগীর সাহেব কাঁচা রাস্তা ধরে বাসায় ফিরতেছিলেন। তো রাত 8:30 কি 9টার দিকে হবে। তো ওই সময় তেমন কোনো লোকজন ছিল না রাস্তায়। তো উনি একাই ফিরতেছিলেন বাসায়। তো ওই সময় ওই 5-6 জন যুবক তার উপর হামলা করে, এবং তার উপর হামলা করার পর তখন তারা তার কাছ থেকে তার সমস্ত টাকা পয়সা ছিনিয়ে নেয়। তো একটা পর্যায়ে আলমগীর সাহেব তিনি তাদের থেকে একজনকে চিনে ফেলেন। তো চিনে ফেলার পর আলমগীর সাহেব বলে যে, তুমি তো আমার গ্রামের, তুমি এই কাজটা কেন করতেছো? তখন ওরা 5 জন মিলে ঠিক করে যে উনি যদি বেঁচে থাকে তাহলে এই ঘটনা তো সবাইকে বলে দিবে এবং ওদের সমস্যা হবে। তাই তো তারা চিন্তা করে যে ওনাকে মেরে ফেলে কোথাও পুঁতে রাখবে। তো ওনার ওই 5-6 জন বখাটে যুবক মিলে ওনাকে সেখানে মেরে ফেলে। তো সেই রাস্তাটা থেকে বেশ কিছু একটা দূরে, মানে ধানি জমির মধ্যে একটা জায়গা ছিল যেখানে অনেক আগে গ্রামবাসীদের কবর দেওয়া হতো। তো সেই জায়গাটা পরিত্যক্ত এবং ওই জায়গাটা নিয়ে অনেক ঘটনা সবার মুখে প্রচলিত আছে। তো তারা ঠিক করে তাকে নিয়ে সেখানেই কবর দিবে। তো তারা সেখানে তাকে রাতের বেলা মেরে তার লাশ নিয়ে তারা ওই 5 জন ওইখানে গর্ত করে তাকে পুঁতে রাখে। তো পুঁতে রাখার পর ওই 5 জন যে যার মতো সবার বাসায় চলে যায়। তো এই দিক দিয়ে আলমগীর সাহেব যে বাসায় ফিরতেছেন না, ওনার ওয়াইফ খুব চিন্তায় পড়ে যান। তো উনি বাসার থেকে একটু বের হয়ে রাস্তাটার দিকে যান, যে দেখি উনি কি আসতেছেন নাকি। তো উনি চাঁদের আলো যতটুকু দেখলেন যে দূরের থেকে একজন লোক আসতেছে, এবং উনি যতটুকু শিওর হলেন যে এটা ওনার হাজবেন্ডই। তো উনি কাছাকাছি আসার পর শিওর হলেন যে হ্যাঁ, এটা ওনার হাজবেন্ড। তো ওনার হাজবেন্ড যখন বাসায় ফিরে, তো তখন উনি ওনার হাজবেন্ডকে জিজ্ঞেস করতে থাকে যে তোমার এত দেরি হলো কেন। তখন ওনার হাজবেন্ড ওনার কোনো কোশ্চেনেরই অ্যান্সার না দিয়ে উনি সরাসরি ঘরে চলে যায় এবং ঘরে গিয়ে শুয়ে পড়ে হাত মুখ না ধুয়ে। তখন ওনার ওয়াইফের কাছে একটু আজব লাগে ব্যাপারটা, যে দোকান থেকে আসছে সারাদিন পর হাত মুখ না ধুয়ে, এবং ইভেন উনি খাওয়া দাওয়াও করেননি তখন। তো শুয়ে পড়েন। তো ওনার ওয়াইফ ভাবলেন যে হয়তো বা সারাদিন অনেক কাজ টাজ করছে, উনি টায়ার্ড হয়ে গেছে। তো একটা সময় ওনারা দুজন শুয়ে পড়ে। তো রাতে একটা পর্যায়ে ওনার হাতটা পর ওনার হাজবেন্ডের গায়ের উপর। তো উনি দেখেন ওনার হাজবেন্ডের শরীরটা অস্বাভাবিকভাবে ঠান্ডা, এবং একটা মানুষ মারা গেলে তার বডির সিমটম যেরকম হয়, তার বডিটা ঠিক ওই রকম কন্ডিশনে আছে, এবং তার বডিটা খুব শক্ত হয়ে আছে এবং বেশ ঠান্ডা। তখন উনি খুব ভয় পায়। তার হাজবেন্ডকে ধাক্কা দিলে তার হাজবেন্ড ঘুম থেকে উঠে যায়। তো উঠে যাওয়ার পর সে আর তার হাজবেন্ডকে কিছু বলে না, সে ঘুমিয়ে পড়ে। তো ওনার ওয়াইফ প্রতিদিনই ফজরের সময় উঠে ফজরের নামাজ পড়তেন, কোরআন শরীফ তেলাওয়াত করতেন তখন। তো উনি যথারীতি ঘুম থেকে উঠে ফজরের নামাজ শেষ করে কোরআন শরীফ তেলাওয়াত করতে বসেন। তখন যিনি আলমগীর সাহেব ছিলেন, উনি খুবই পোলাইট একজন লোক ছিলেন, তো খুব শান্ত প্রকৃতির ছিলেন। উনি নিজেও নামাজ কালাম করতেন। তো উনি ঘুম থেকে চিৎকার দিয়ে উঠেন, এবং খুব উইয়ার্ড একটা চিৎকার দেন উনি। চিৎকার দিয়ে ওনার ওয়াইফের সাথে অকথ্য ভাষায় বলতে থাকে যে তোর এখন এগুলো কোরআন শরীফ পড়ার দরকার নেই, তুই পরে পড়িস আমি গেলে। তো ওনার ওয়াইফ ভাবে যে হয়তো বা ঘুমায়নি ঠিক মতো। তো উনি তখন বন্ধ করে অন্য কাজে ব্যস্ত হয়ে যান। তো ওনার হাজবেন্ড কিছুক্ষণ পর ঘুম থেকে উঠে পুকুরে যায় গোসল করতে। তো ওনার সাথে ওনার মেয়ে ছিল 7-8 বছর বয়সের। তো সেই মেয়েটাও তার সাথে যায় বাবার সাথে গোসল করতে। তো গোসল করার একটা পর্যায়ে ওনার মেয়ে পুকুরে পানি নিয়ে খেলতেছিল। তখন আলমগীর সাহেব খুব জোরে তার মেয়ের গালে একটা থাপ্পড় দেয়। এত জোরে থাপ্পড় দেয় যে তার আঙ্গুলের ছাপগুলো গালে বসে যায়। তো তখন তার মেয়েটা কাঁদতে কাঁদতে পুকুর থেকে উঠে বাসায় চলে আসে। বাসায় চলে এসে সে তার মাকে কেঁদে বলে যে বাবা এরকম আমাকে মারছে কোনো কারণ ছাড়াই পুকুরে। তখন তার ওয়াইফ খুব রেগে যায় যে উনি তো এরকম না, যে কখনো গায়ে হাত তোলার মতো মানুষ এবং খুব শান্ত প্রকৃতির। তো উনি যখন গোসল শেষ করে বাসায় ফিরে, তখন ওনার ওয়াইফ মাকে বলতে থাকে যে তুমি বাচ্চা মেয়েটাকে কেন মারলা। তখনও উনি ওনার ওয়াইফের কোনো কোশ্চেনে অ্যান্সার দিচ্ছেন না। তখন উনি জাস্ট একটা কথা বলেন, যে ওনার ওয়াইফ বলেন যে ভয়েসটা অন্য কারো ভয়েস ছিল, ওনার যে স্বাভাবিক ভয়েস যেটা সেটা ছিল না। তো উনি খুব ভারী একটা কণ্ঠে বলে যে তোর মেয়েকেও মারবো তোকেও মারবো। এটা বলে উনি ঘরে চলে যায়। তখন ওনার ওয়াইফ একটু ভয় পায় যে এটা কি হইতেছে আসলে। তো তখন উনি ঘরে গিয়ে রেডি হয়ে দোকানে চলে যান। তো যখন উনি ওনার দোকানে যাচ্ছিলেন ওই রাস্তা দিয়ে, কাঁচা রাস্তা দিয়ে,
তো সেই রাতে যে 5 জন যুবক তার উপর হামলা করছিল, যারা তাকে মেরে মাটিতে গর্ত করে পুঁতে রাখে, তারা যখন তাকে দেখে সবাই, তারা মানে খুব অবাক হয়ে যায় তাকে দেখার পর, যে তাহলে তারা রাতের বেলা কার উপর হামলা করলো, কার থেকে টাকা ছিনিয়ে নিল এবং কাকে তারা মেরে সে মাটিতে পুঁতে রাখছে। তো তারা খুব চিন্তায় পড়ে যায়। তো এইদিকে উনি যখন দোকানে যায়, তো আমাকে যিনি ঘটনা শেয়ার করেন, ওসমানের বাবা, ওনার নাম হচ্ছে লাল মিয়া। তো ওনার দোকান ঠিক ওনার দোকানের 2-1টা দোকান পরেই ওনার দোকান ছিল। তো দোকানে যখন উনি ছিলেন আলমগীর সাহেব, তখন ওনার দোকানে কিছু কাস্টমার আসার পর একটা পর্যায়ে চা আনা হয় দোকানে। তো পাশের দোকান থেকে গরম চা আনার পর সবাই, ওসমানের বাবা তখন, যিনি আমাকে ঘটনা শেয়ার করছেন, উনি তখন পাশেই ছিলেন। তো উনি দেখলেন যে সবাই চায়ের মধ্যে ফু দিয়ে চা খাচ্ছিল, কিন্তু আলমগীর সাহেব যিনি, উনি সবাইকে মানে অবাক করার মতো উনি চাটা জাস্ট চায়ের কাপটা নিয়ে, মানে ঠান্ডা পানি যেরকম আমরা নর্মাল পানি যেরকম আমরা মুখে ঢেলে খেয়ে ফেলি, তো উনি ওইরকম ভাবে সমস্ত চাটুকু খেয়ে ফেলেন কাপের। তো এটা দেখার পর ওসমানের বাবা তাকে জিজ্ঞেস করে যে তুই এত গরম চা কিভাবে খেলি। তো উনি তার কোশ্চেনের কোনো অ্যান্সার দেয়নি। তো তারপর উনি চলে যান। তো উনি সেদিন দোকান টোকান শেষ করে বাসায় ফিরে, তো এইদিকে ওই যে 5 জন যুবক যারা তার উপর গত রাতে হামলা করছে, তো তারা চিন্তা করে যে ঠিক আছে, আমরা দিনের বেলা আর দেখা যাবো না যে আমরা কাকে মারছিলাম, আমরা কাজ করি রাতের বেলা আবার সেই গর্তটা গিয়ে আবার ঘুরে দেখবো যে সেখানে আসলে আমরা কারে মারছিলাম কালকে রাতে। তো সেই 5 জন মিলে রাতের বেলা আবার যায়। তো 5 জন মিলে গিয়ে সেই কবর যখন আবার পুনরায় তারা খুঁড়তে শুরু করে, তো খোঁড়ার পর তারা দেখে যে সেখানে আলমগীরের লাশ। এটা দেখার পর রাসেল ভাই, তারা 5 জনই খুব ভয় পেয়ে যায়। একজন হলে বুঝতে পারতো যে ভুল হয়েছে তাদের সাথে কিছু, কিন্তু 5 জনই খুবই ভয় পেয়ে যায় এবং সবাই চিন্তা করে যে আসলে তাদের সাথে কি হইতেছে। তারা গত রাতে ওনার উপর হামলা করছে, ওনাকে মারছে, আর আজকে দেখতেছে উনি আবার ঠিক মতো বাসা যেতেছে, দোকানে যেতেছে, আসলে ব্যাপারটা কি হইতেছে। তো এইদিকে সেকেন্ড নাইটে যখন উনি বাসায় আসেন রাতের বেলা, তখন উনি বাসায়, যেহেতু সকালে ওনার ওয়াইফের সাথে ওনার একটু ঝগড়া হয়, তো উনি এসে ঘুমিয়ে পড়েন। তো রাতে যখন ওনার ওয়াইফ ফজরের ঠিক একটু আগে উঠেন, তো উনি উঠার সময় দেখেন ওনার হাজবেন্ডের গায়ে হাত দিয়ে দেখেন ওনার হাজবেন্ডের শরীর আবার গত রাতের মতো ঠান্ডা এবং শক্ত হয়ে আছে। উনি খুব ভয় পেয়ে যান, উনি ভাবছেন হয়তো বা ওনার হাজবেন্ডের শরীর টরীর খারাপ হলো কিনা। তো উনি ফজরের নামাজ শেষ করে ওনাদের গ্রামে একজন গ্রাম্য ডাক্তার ছিলেন, উনি ওনার বাসায় চলে যান। তো বাসায় গিয়ে বলেন যে এরকম ওনার হাজবেন্ডের শরীর খারাপ, আপনি একটু চলেন আমার সাথে। তখন সেই ডাক্তার তার সাথে আসে ফজরের নামাজ শেষ করে। তো বাসায় আসার পর তখন আলমগীর সাহেব বাসায় ছিলেন, উনি ঘুমিয়েছিলেন। তো উনি যখন এসে ওনার হাজবেন্ডকে দেখেন, তো উনি ওনার হাজবেন্ডকে ধরে যতটুকু বুঝেন যে ওনার বডির কন্ডিশনটা ছিল একটা মৃত মানুষের বডির কন্ডিশনের মতো, যে ওনার বডির সিমটম গুলো ছিল একটা মৃত মানুষের বডির সিমটমের মতো। তো উনি তখন যখন ওনাকে দেখতেছিলেন, তো তখন একটা সময় আলমগীর সাহেব ঘুম থেকে উঠে যান। তো উনি উঠে যাওয়ার পর উনি আর কোনো কিছু বলেনি। তো উনি জাস্ট বের হওয়ার সময় ওনার ওয়াইফকে বলে বের হয়ে যে আপনি এক কাজ করেন, ওনাকে কোনো একটা হুজুর বা কবিরাজ দেখান, ওনার অন্য কোনো সমস্যা হইতে পারে আমার মনে হয়। তো এটা বলে ডাক্তার চলে যায়। তো এই দিক দিয়ে উনি আবার দোকানে চলে আসেন। তো রাসেল ভাই, এর মাঝখানে উনি কিন্তু এই 2 দিনের একদিন উনি বাসায় কোনো খাওয়া দাওয়া করেননি এবং কার সাথে কোনো কথাবার্তা বলেননি তেমন একটা। তো ওই যে 5 জন যুবক যারা তার উপর হামলা করে, তো তারা চিন্তা করে যে এই ঘটনাটা তারা কাউকে বলবে, এবং কাকে বলবে কে, কারণ এটা বললে হয়তো তারা নিজেরাও ফেঁসে যেতে পারে। তো তারা চিন্তা করে তাদের এলাকায় যে একটা মসজিদ ছিল, সেই মসজিদের একজন ইমাম সাহেবকে দিয়ে তারা ঘটনাটা বলে এবং তাকে অনেক রিকোয়েস্ট করে প্রথমে যে হুজুর আপনি কাউকে বলবেন না, আপনাকে আমরা একটা ঘটনা বলবো। তখন হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে বলো কি হয়েছে। তখন ওরা ওই হুজুরকে পুরো ঘটনাটা খুলে বলে যে হুজুর এরকম এরকম হয়েছিল, আমাদের ঘরে একটা ভুল হয়ে গেছে, আমরা তো পরে আলমগীরকে মেরে মাটিতে পুঁতে রাখছি। তখন হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, তোমরা তাহলে এক কাজ করো, আমাকে দেখাও তোমরা ওকে কোথায় পুঁতে রাখছো। তো এই বলার পর হুজুর, যেহেতু সকালবেলা বা বিকেলের দিকে গেলে অনেকে দেখতে পারে, সন্দেহ করতে পারে, তাই তারা এশারের নামাজ শেষ করে হুজুরকে তাদের সাথে করে সেখানে নিয়ে যায় সেই জায়গাটায়। তো সেই জায়গাটা যাওয়ার পর যখন তারা গর্ত খুঁড়ে আবার পুনরায় থার্ড টাইম যখন, তখন তারা খুব বেশি গর্ত খুঁজে, যে কিন্তু তারা মানে সেখানে আলমগীরের লাশ আবিষ্কার করতে পারেনি 5 জনই, এবং তারা অনেক বেশি গর্ত করে যে হয়তো বা একটু নিচে করছি নাকি, কিন্তু তাদের স্পষ্ট মনে ছিল তারা তেমন একটা গর্ত করেনি, 2 কি 3 হাতের মতো। তো যাই হোক, সেই হুজুর বলে যে কোথায়, কোনো এখানে তো কোনো লাশই নেই, আপনারা শুধু শুধু মিথ্যা কথা বলে আমাকে নিয়ে আসছেন। এটা বলার পর ওই 5 জন আরো বেশি ভয় পেয়ে যায় যে আসলে তাদের সাথে কি হইতেছে। তো এইদিকে তারপরের দিন ওনার ওয়াইফ ঠিক করে যে যেহেতু ডাক্তার বলছে ওনার হাজবেন্ড একটু অন্য কোনো সমস্যা, আর উনি নিজেও দেখতেছেন যে ওনার হাজবেন্ড কয়েকদিন ধরে মানে আনইউজুয়াল বিহেভিয়ার দেখাচ্ছেন সবার সাথে। তো ওনার হাজবেন্ড সেই হুজুরের কাছে যায়, যে হুজুরের কাছে এই 5 জন গিয়েছিল প্রথমে। তো সেই হুজুরকে গিয়ে বলে যে হুজুর এরকম আমার হাজবেন্ড কয়েকদিন যাবত একটু উইয়ার্ড ব্যবহার করতেছে, সবার সাথে কথা বলতেছে না, ঠিক মতো খাওয়া দাওয়া করতেছে না উনি 2-3 দিন যাবত।
তখন সে হুজুর বলে যে আচ্ছা ঠিক আছে, উনি পানি পরা দিয়ে দেন এবং একটা তাবিজ দিয়ে দেন সাথে করে, যে তাবিজটা ওনার হাতে দিয়ে দিবেন আর এই পানিগুলো 3 বেলা খাওয়াবেন ওনাকে। তো ওটা নিয়ে আসার পর উনি ওনার হাজবেন্ডকে দিলে, ওনার হাজবেন্ড সে পানি ওনার হাজবেন্ড উনি এটা পর্যন্ত বলে নাই যে এটা পরা পানি বা কোনো কিছু, উনি জাস্ট পানি দেয় ওনার গ্লাসে। ওনার হাজবেন্ড সেই গ্লাসটা নিয়ে ছুঁড়ে ফেলে দেয় এবং তুমি আর সেই তাবিজ আর হাতে দেয়নি। তো এই ঘটনার পরের যে রাতের যে ঘটনাটা ঘটে, সেদিন রাতে উনি আর ওনার ওয়াইফ দুজনে ঘুমিয়েছিলেন। তো রাত 3টা বা তার একটু বড় হবে, ওনার ওয়াইফের ঘুম ভেঙে যায়। উনি ঘুম ভাঙার পর দেখেন যে ওনার হাজবেন্ড বেডে নাই। উনি ভাবছেন হয়তো বা ওনাদের রান্নাঘরটা ছিল রুমের শেষের একটা অংশে এবং এই রুম দিয়ে যাওয়া যেত সে রান্নাঘরে, রুমের ভিতর দিয়ে রান্না করতে যেতে হতো সে রুমে। ওনার ওয়াইফ ভাবলেন উনি অথবা সেখানে গেছেন। উনি দেখলেন যে রুমের দরজার যে খিলটা দেওয়া ছিল ওটা ভিতর দিয়ে লক করা ছিল। উনি ভাবলেন যে সেখানে গেছেন। উনি সেখানে গিয়ে তাকে পাইনি। তো ভাবছেন, তো তাদের যে রুমটা ছিল, রুমটা একটু বড় আকৃতির রুম ছিল, মাঝখানে অর্ধেক পার্টিশন দেওয়া ছিল। তাদের যে মেয়েটা ছিল সেই মেয়েটা ওই পাশটায় ঘুমাতো খাটের মধ্যে। তো উনি ভাবলেন যে ওই রুমে গেছে নাকি তার হাজবেন্ড। তো এটা ভেবে উনি ওই রুমে যান। তো কুপি ছিল ওনার হাতে তখন। তো উনি সেটা হাতে নিয়ে গিয়ে দেখেন যে তার হাজবেন্ড তার মেয়ের দিকে তাকায় দাঁড়ায় আছে। উনি পিছন দিক থেকে দেখে যেটা বুঝেন। এটা বলার পর উনি তাকে বলেন যে এত রাতে এখানে দাঁড়ায় কেন আসো, রুমে চলো ঘুমাবো। তো এটা বলার পর আসলে যখন উনি ওনার হাত ধরে টান দেন, তখন উনি যেটা দেখেন সেটা হচ্ছে উনি খুব বিভৎস একটা চেহারা দেখতে পান ওনার হাজবেন্ডের। সেটা হচ্ছে যে ওনার চোখে সাদা কোনো অংশ ছিল না, পুরো চোখটাই ছিল কালো। এবং এটা দেখার পর আসলে উনি খুবই ভয় পেয়ে যান এবং ভয় পেয়ে সেখানে সেন্সলেস হয়ে যান। তো সেন্সলেস হয়ে যাওয়ার পর সকালবেলা যখন ওনার সেন্স ফিরে, উনি দেখেন যে বাসাভর্তি লোকজন, এবং উনি দেখেন যে ওনার যে মেয়েটা ছিল সেই মেয়েটার বেঁচে নেই, সে মারা গেছে। এবং তার কন্ডিশনটা ছিল এরকম যে তার মেয়ের যে ফেসটা ছিল, মেয়ের ফেসটা খুব কালচে হয়ে গেছিল এবং যেটা বালিশ চাপা দিয়ে মারলে বা অন্য কোনো এনিহম মারলে যেরকম একটা হয়, স্বাভাবিক মৃত্যু যেটা ছিল না। তো এটা ঘটার পর আর উনিও কাউকে বলতে পারতেছিলেন না যে উনি গত রাতে ওনার হাজবেন্ডকে দেখছেন ওনার মেয়ের রুমে। তো এই ঘটনার পর সেদিন কবর দেওয়ার পর উনি ওনার মায়ের বাসায় চলে যায়। উনি ওনার মায়ের বাসায় চলে গিয়ে ওনার মা বাবাকে বলে পুরো ঘটনা খুলে বলে, এবং উনি ঠিক করে যে ওনার হাজবেন্ডের সাথে থাকবেন না। ওনার হাজবেন্ডকে খুবই ভয় পাইছে। তো এদিক দিয়ে রাসেল ভাই এই ঘটনা ওনার বাসারই একজনকে সেই হুজুরকে বলে যে হুজুর এই ঘটনা ওনার ওয়াইফ তো এটা দেখছে। তখন সেই হুজুর সে 5 জনের কথা বিলিভ করতে শুরু করে যে আসলে হয়তোবা তারা তাকে মেরে ফেলছে, এটাও খারাপ কোনো জিনিস, কোনো খারাপ আত্মা তার রূপ ধরে আছে। তো ওই হুজুরটা করে কি, উনি মাদ্রাসায় যে হুজুরের কাছে পড়তেন তাদের পাশের এক গ্রামে, সেই হুজুরকে গিয়ে পুরো ঘটনা খুলে বলে তার পরের দিন। তো তার ওই বড় হুজুর, উনি খুব বয়স্ক একজন হুজুর ছিলেন। উনাকে পুরো ঘটনা বলার পর উনি বলে যে আচ্ছা ঠিক আছে, আমি তোমার সাথে যাবো কালকে সে বাসায়। তো সেই প্ল্যান মতো তারা তাদের বাসায় আসে। তারপর ওই দিনটা ছিল ফ্রাইডে ছিল, শুক্রবার থাকাকালীন। তো শুক্রবার ছিল বলে এই আমিনুর সাহেবের দোকানে জানি উনি বাসায় ছিলেন। তো বাসায় আসে। তো উনি যখন বড় হুজুরটা যখন ওই বাসায় প্রথম পা রাখেন, উনি পা রাখার সঙ্গে সঙ্গে উনি বুঝে যান যে এই বাসায় খারাপ অথরিটি কোনো কিছু একটা আছে। তখন যে ইমাম সাহেব ওনাকে গিয়ে নিয়ে আসেন, ওনাকে বলেন যে ওনার জন্য কিছু লাল কাপড়ের টুকরো নিয়ে আসতে। তো আনার পর রাসেল ভাই এবং একটা কাঁচের বোতল নিয়ে আসে তার জন্য। উনি বাসার 3 কোণায় 3টা গর্ত করে সেগুলো পুঁতে দেয় এবং চারদিকে গর্ত না করে, কারণ উনি বাসাটা বন্ধ করে নাই এই জন্য যে বাসা বন্ধ করে দিলে বাসার ভিতরে যে অশরীরটা আছে সেটাকে বের করা যাবে না বাসা থেকে, এই জন্য উনি একটা দিক খোলা রাখেন। তো তারপর যখন উনি সেই রুমে ঢুকেন, তখন ওই ইমাম সাহেব বলেন যে উনি খুব অকথ্য ভাষায় ওই বড় হুজুর সাথে কথাবার্তা বলা শুরু করেন। তখন সেই রুমে আর কি হয়েছিল সেটা শোনা জানি। তো ওসমানের বাবা আমাকে বলে যে ওই ওই ঘটনার পর ওই রুম থেকে যখন হুজুর বেরিয়ে যাচ্ছিলেন, তখন হুজুর হাতে একটা কাঁচের বোতল ছিল এবং হুজুর সেই ইমাম সাহেবকে বলছিলেন যে আমি ওকে বন্দি করে নিছি, এবং তারপর থেকে ওই গ্রামে এবং ওই বাসায়, তারপর ওই বাসার থেকে কেউ আর আলমগীরকে আবিষ্কার করতে পারেনি এবং ওই গ্রামের কেউ আর আলমগীরকে আবিষ্কার করতে পারেনি। আবিষ্কার করতে পারেনি বলতে আপনি বোঝাতে চাচ্ছেন যে সে ভেতরে ছিল কিন্তু আর বের হচ্ছে ওনার বের হয়নি এবং ওনাকে আর কেউ দেখেনি সেই গ্রামের। তো এই ঘটনা যখন ওনার ওয়াইফ শুনে, তো ওনার ওয়াইফ আরো বেশি ভেঙে পড়েন। তো উনি আর ওনার হাজবেন্ডের বাসায় আসেনি, উনি তারপরে ওনার লাইফ উনি ওখানে স্পেন্ড করেন। তো আমি যেটা শুনছি ওসমানের বাবা মুখে, যে উনি বলছেন যে অনেকেই ওই রাস্তাতে দিয়ে যখন রাতের বেলা আসা যাওয়া করেন, তো অনেকেই দেখছেন যে ওই যে জঙ্গলের মতো যে প্লেসটা যেখানে ওনাকে পুঁতে রাখা হয়েছিল, সেখানে অনেকে ওনাকে দেখছেন যে ওনার মতো অবয়বের একজনকে বসে থাকতে দেখছেন। এই ছিল আসলে ঘটনা। আচ্ছা, এই ঘটনাটা কোথাকার একটু বলেন যদি কেউ খোঁজ দিতে চান। এটা হচ্ছে নোয়াখালী জেলার শেফালিপাড়া নামক গ্রামের, এবং যে মসজিদের ইমাম সাহেবকে বলছিলাম, আমি সেই মসজিদের নামটা বলতে পারি, বাইতুল নূর জামে মসজিদ। থ্যাংক ইউ সো মাচ, আপনার ঘটনার জন্য অনেক ধন্যবাদ। আমরা শুনছিলাম। থ্যাংক ইউ রাসেল ভাই। আমি হাদু ঝালমান্ডা থেকে সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি।
আমার ঘটনাটা বেসিক্যালি গাজীপুরের কোন একটা জায়গাটার নাম স্পেসিফিক দিতে যাচ্ছি না আমি। তো আমি মূলত আর্কিটেকচার স্টুডেন্ট। তো ট্রেনিং পারপাসে আমি এখানে 4 মাস 19 দিন ছিলাম। তো আগে যে জায়গাটা একটু বর্ণনা দেই। বিল্ডিংটা 4 তলা একটা বিল্ডিং, এবং যেই জায়গাটাতে বিল্ডিংটা বানানো হয়েছে আগে শোনা যায় যে আগে ওই জায়গাটাতে শ্মশান ছিল আর কি। তো ওখানে মোটামুটি আমরা ছিলাম অনেকেই স্টুডেন্ট, সবাই ট্রেনিং পারপাসে গিয়েছিলেন। তো আমি ছিলাম মূলত 3 তলায়। তো ঘটনাটা রাতের ঘটনা। যথারীতি খেয়ে দিয়ে ওই দিন রাতেও ঘুমোতে গিয়েছি। প্রচন্ড শীত ছিল তখন, এবং ওদিকে শীতটা একটু বেশিই পড়ে। তো যথারীতি রাতের বেলা আমি ঘুমোচ্ছিলাম। ঘুমের মধ্যে হঠাৎ করে আমার পায়ে কিছু একটা টাচে আমার ঘুম ভেঙে যায়। এবং রুমে আমরা মনে রাখা ভালো যে আমরা ঘুমাতাম 8 জন, এক রুমে প্রতিদিন 8 জন করে খাট ছিল, এবং প্রতি খাটের মাঝখানে মিনিমাম 4 হাত 5 হাত ডিস্টেন্স ছিল। তো অন্ধকার আমার পায়ে টাচ পেয়ে ঘুম ভেঙে গেল। আমি উঠে সাথে সাথে কম্বল থেকে বের হয়ে দেখার চেষ্টা করলাম যে কে আমার পায়ে টাচ করলো। তো আমি অন্ধকারে দেখতে পাচ্ছিলাম না। বেড সুইচ ছিল, বেড সুইচ প্রেস করে লাইটটা অন করলাম। অন করে দেখলাম কেউ নেই। আমার ঘরে আসলে অতটা খেয়ালও করা হয়নি, এবং আমি ওটা কিছু চিন্তাও করি না যে এটা প্যারানর্মাল কিছু একটা বা অন্য কিছু। আমি normally আমার পাশের বেডে যে ওকে গিয়ে জিজ্ঞেস করলাম যে কি ব্যাপার, এরকম আমার পায়ে টাচ করলো কে। ও বলতেছে না, ও তো ঘুমাচ্ছে আর কি, সে অঘরে ঘুমাচ্ছে। এবং ভালো করে দেখলাম যে সবাই মোটামুটি অঘরে ঘুমাচ্ছে, কেউই আসলে পায়ে টাচ করা বা এরকম কাজ করার মতো পরিস্থিতিতে নেই আর কি, সবাই ঘুমাচ্ছে। আমি বের হয়ে এবার করিডোরটা একটু দেখলাম যে কেউ টাচ করে, এবার করিডোরে গিয়ে দাঁড়ায় থাকে কিনা দুষ্টুমি করে। এটা জানা আসলে কেউ নাই, কমপ্লিটলি সবাই ঘুমাচ্ছিল আর কি। আবার আমি বেডে আসলে হয়তো ভাবলাম আমি হয়তো বা স্বপ্ন দেখাচ্ছি বা আমি ভুল কিছু চিন্তা করছি। আবার বেডে আসলাম, এসে যথারীতি দেখলাম টাইম তখন 2:35 বাজে। আমি আবার ঘুমানোর চেষ্টা করলাম, একটু চিন্তা হচ্ছিল যে কি হলো ব্যাপারটা। তো ঘুমানোর চেষ্টা করলাম কম্বলের নিচে। আবার আমি আমার অভ্যাস হচ্ছে মাথাটাও একদম কম্বল দিয়ে ঢেকে তারপরে ঘুমাই, ছোটবেলা থেকে অভ্যাস আমার। তো হঠাৎ আমার যখন একটু ঝিমুনি ভাব চলে এসেছে, তখন আবার আমার পায়ে টাচ পেলাম। টাচটা এরকম যে মানে আমার কম্বলের উপর দিয়ে আমার পায়ে কেউ 2বার টাচ করছে, তবে কেউ আমাকে ডাকছে, এই টাইপের কিছু একটা। তা আমি এবার সাথে সাথে বের হলাম কম্বল থেকে। আমি ওয়েট করতেছিলাম যে আরেকবার টাচ করবে, কেউ ডিস্টার্ব করলে তো আরেকবার টাচ করবে, রেসপন্স না রেখে আরেকবার টাচ করলে তখন দেখবো যে কে এটা। তখন আমার মাথায় আসলে অন্য কোনো চিন্তা ভাবনা আসেনি। এরপরে আসলে ঠিক 45 মিনিট অথবা 45 সেকেন্ড অথবা 1 মিনিট পরে আমার পায়ে আবার সেম 2বার টাচ হলো। এবং এবার আমি সাথে সাথে কম্বল থেকে বেরিয়ে গেছি লাফ দিয়ে। বেরিয়ে বেড সুইচ হাতের কাছে ছিল এবং সাথে সাথে লাইট অন করছি। জাস্ট লাইক 5-6 সেকেন্ড বা 3-4 সেকেন্ড। আমি কমপ্লিটলি শক, যেখানে আসলে কেউ ছিল না বা কেউ নেই, টোটাল সবাই ঘুরছে, মানে কোনো কিছু চিহ্ন নেই। আমি খুবই ভয় পেয়ে গেলাম তখন। আসলে আমি আসলে চিন্তা করতে পারছিলাম না যেটা কি হলো আসলে আমার সাথে। আমি অনেকক্ষণ বোঝার চেষ্টা করলাম যে কি হলো ব্যাপারটা। ভালোভাবে চিন্তা করে দেখলাম যে না, আসলে আমার পাশের যে খাট, ওই খাটে গিয়ে মশারি খুলে ভিতরে ঢুকে শুতে গেলে ওটা বোঝা যাবে, অন্য কোনো চিহ্ন অ্যাটলিস্ট পাওয়া যাবে। আসলে মানে আমি বুঝে উঠতে পারছিলাম না আসলে কি হয়েছে। তারপরে আমি খুবই ভয় পেয়ে গেলাম। আমার ওখানে নিয়ম ছিল যে আসলে লাইট জ্বালিয়ে রাখা যাবে না। আমি বাধ্য হয়ে লাইট বন্ধ করে আবার কম্বলের নিচে ঢুকে চুপচাপ শুয়ে রইলাম। তখন আমার এখানে যে প্রচলিত ঘটনাগুলো, কিছু ঘটনা প্রচলিত ছিল, সব ঘটনাগুলো আমার মনে হতে লাগলো। বিভিন্ন জনের কাছ থেকে শুনেছি, সেগুলি মনে হতে লাগলো। আমার ভয় জেগে বসলো আমাকে। এক পর্যায়ে ভয় পেয়ে আমি এখানে কম্বলের নিচে ভয় পেয়ে চুপচাপ শুয়েছিলাম। কতক্ষণ হয়েছে জানি না মাঝখানে। এরপরে আমি হঠাৎ শুনলাম আমার চারপাশে কেউ হাঁটছে, এবং এই হাঁটাটা আমাদের মতো নর্মাল কোনো মানুষের হাঁটা হতে পারে না। খুবই খুবই হেলদি টাইপের কারো হাঁটা, এবং হাঁটার আওয়াজটা হচ্ছিল
থপ 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 করে, মানে হেলদি কেউ যদি, একদম অনেক হেলদি কেউ যদি পা দিয়ে মেঝেতে আঘাত করে এই টাইপের আওয়াজ। এবং আমার খাটটা দেয়ালের সাথে লাগানো ছিল একদম। তো আমি আওয়াজ পাচ্ছিলাম কেউ একজন আমার খাটের চারপাশে ঘুরছে, যেটা আসলে কোনোভাবেই সম্ভব না। পিছনের দিকে তো দেয়ালের এখান দিয়ে তো ঘোরা আসলে সম্ভব না। আমি খুবই ভয় পেয়ে গেলাম এবং ভয়ে আমি কম্বল থেকে বের হতে পারলাম না। ওয়েট করতে থাকলাম যে শব্দ আসলে কখন থামে বা শব্দ থেমে যাবে, তারপর আমি বের হবো। কিন্তু শব্দ থামছে না। এক পর্যায়ে আমি হাত দিয়ে হাতরে বেড সুইচটা নিয়ে লাইটটা অন করলাম, যে হয়তো লাইট অন করলে চলে যাবে না এই টাইপের কিছু একটা লাইট। কিন্তু লাইট অন করার পরেও আওয়াজ চলছে। আমি খুবই ভয় পেয়ে গেলাম। এটা একটা মানে খুবই খারাপ পরিস্থিতির মধ্যে ভিতরে পড়ে গেলাম, আসলে বলে বোঝানো যাবে না পরিস্থিতি কিরকম ছিল। এরপরে আমি অনেক সাহস করে কম্বল থেকে উঠে বেরোয় বসলাম এবং বসার সাথে সাথে আওয়াজটা কমপ্লিটলি গায়েব হয়ে গেল। কিচ্ছু ছিল না, কোনো আওয়াজ নেই, সব বন্ধ। আমি মনে করলাম যে আমি হয়তো বা হ্যালুসিনেট করছি। এই জন্য আমি করলাম কি, ওয়াশরুমে গেলাম। ওয়াশরুমে গিয়ে একটু ফ্রেশ হলাম, হাত মুখে পানি দিলাম, রুমের লাইটটা জ্বালিয়ে ওয়াশরুমে গিয়েছিলাম। ওয়াশরুম থেকে বেরোয়ার একদম সাথে সাথে আমি দেখলাম কেউ একজন আমার খাটের পাশ থেকে দরজা দিয়ে বেরোয় গেল, সাই করে একদম মুহূর্তের মধ্যে বেরোয় গেছে। কালো কালো কিছু একটা দেখলাম আর কি, আমি চলে গেছে। তা আমি দৌড়ে পিছন পিছন বের হয়েছি। আমি চিন্তা করছি কেউ হয়তো বা আসলেই ফাইজলামি করতেছিল, সে বেরোয় চলে গেল মাত্র। আমি জাস্ট বেরোলাম, বেরোয় দেখলাম একটা মানুষ আকৃতির মতোই, মানুষেরই হাইট হবে, নর্মাল একটা মানুষের হাইট হবে, সে কালো চাদর দিয়ে সম্পূর্ণ মোড়ানো, একদম পা থেকে মাথা পর্যন্ত। করিডোরের আলোতে দেখা যাচ্ছিল, করিডোরের লাইটের আলোতে সে করিডোরের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। এবং করিডোরটা ছিল প্রায় আপনার 25 থেকে 30 ফিট লম্বা, বা আরো বেশি হতে পারে, আমি আসলে এক্সাক্ট বলতে পারবো না। বাট সে করিডোরের একদম শেষ মাথায় দাঁড়িয়ে মাথা নিচু করে মাথা নাড়ছে। আমরা না বলার সময় যেরকম মাথা নাড়ি, ওই টাইপের সে নিচের দিকে তাকিয়ে একদম নিচের দিকে মাথা করে সে মাথা নাড়ছে। এবং ওই করিডোরের শেষ মাথায় এত কম সময় আসলে কোনো কিছুর পক্ষে যাওয়া সম্ভব কিনা আমার আসলে আইডিয়া নেই। আমি আর সামনে আগানোর সাহস পেলাম না। আমি সাথে সাথে নিচে চলে গেলাম আমাদের ট্রেনারের রুমে। ট্রেনারকে ব্যাপারটা বললাম, উনি আমার সাথে উপরে আসতেন লাইট নিয়ে। খুঁজলেন চারদিকে, সব জায়গায় খুঁজলাম, বাথরুম, রুম, সব জায়গায় খুঁজলাম, কোথাও কিচ্ছু পেলাম না। কোথাও সবাই ঘুমোচ্ছে, কেউ কোথাও কারো কোনো সাইন নেই এরকম কারো কোনো, এবং সবাই ঘুমোচ্ছিল, অঘরে ঘুমোচ্ছে। তো রাসেল ভাই, এরপরে ওখানে আরো ছোটখাটো কিছু ঘটনা ঘটে, কিন্তু এরপরে ওইখানে আমি ট্রেনিংটাও কমপ্লিট করতে পারিনি, 4 মাস 19 দিনের মাথায় চলে আসি। তো রাসেল ভাই আসলে কোনো লজিক আজকে পর্যন্ত, এখন পর্যন্ত আমি খুঁজে পাইনি, খোঁজার চেষ্টাও করিনি। আর এরপরে এরকম কিছু আমার সাথে আর ঘটেওনি। এই ছিল রাসেল ভাই আমার ঘটনা। ধন্যবাদ। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। ধন্যবাদ রাসেল ভাই আপনাকে আমাকে আগে সুযোগ দেওয়ার জন্য। হাই লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। আসলে আমার সেকেন্ড যে স্টোরিটা, এটা আমাকে শেয়ার করেছে নুরুল ইসলাম আঙ্কেল। তো ঘটনাটি আমাদের পুরনো ঢাকার আজিমপুর গোরস্থানকে নিয়ে। তো আমি ঘটনা বলার আগে বলে রাখি, তো ওই আজিমপুর কবরস্থানের যারা পুরাতন স্টাফ যারা রয়েছেন, তারা অবশ্যই যার সাথে ঘটনাটা ঘটেছে আমি যেটা বলবো তাকে অবশ্যই সবাই চিনেন। তো তার নাম হচ্ছে সোনা মিয়া। তো আসলে আমি সরাসরি সোনা মিয়ার ঘটনায় চলে যাই। তো ওনার পেশাটা ছিল এরকম যে অনেক সময় দেখা যেত যে অনেক জায়গায় মানুষ মারা যাওয়ার পর গোসল করানোর লোকজনের ব্যবস্থা করতে পারতেন না, বা অনেক মেডিকেল কেসের বিভিন্ন লাশ টাশ আসতো কবরস্থানে, তো তাদেরকে আমাদের আজিমপুর কবরস্থানের ভিতরেই গোসল করানো হতো। আমাদের এখনকার যে স্ট্রাকচারটা রয়েছে, যেখানে জানাজা ঘরটা আছে তার পাশেই, তার যাওয়ার সময় কবরস্থানে ঢোকার পর হাতের ডান দিকেই পড়ে সেই লাশ গোসল করার স্থানটা, এবং বাম দিকে হচ্ছে জানাজার স্থান। তো সোনা মিয়া যিনি, উনি পেশায় লাশ গোসল করাতেন কবরস্থানের ভিতরে, এবং তিনি দীর্ঘদিন যাবৎ এই পেশায় ছিলেন। তো একদিন বিকেলের একটু পরে হবে, ঠিক সন্ধ্যার আগের ঘটনা, উনি আমাদের কবরস্থানে ঢোকার সময় হাতের বাম দিকে একটা দোকান রয়েছে যেখানে বিভিন্ন সাইনবোর্ড লেখানো হয়, বিভিন্ন কবরস্থানের বিভিন্ন কবরের নেম প্লেট যেখানে লেখা হয়, তার পাশে পানের দোকান ছিল। তো উনি সেখানে বসে পান খাচ্ছিলেন। উনি বসে বসে পান খাচ্ছিলেন। তো এই সময় দুজন লোক আসে তার কাছে। তো এসে বলে যে এরকম তাদের একটা লাশ রয়েছে যেটাকে গোসল করানো হবে, এবং তারা সেটা তাদের এলাকায় গোসল করতে পারেনি। তো এটা বলার পর ওই সোনা মিয়াকে বলার পর সোনা মিয়া বলে, আচ্ছা ঠিক আছে, আপনাদের লাশ কোথায় রাখছেন? তখন উনি বলে যে জানাজার স্থানের পাশেই, লাশ যেখানে গোসল করে সেই রুমটার পাশে রাখা হয়েছে। তো উনি বলে, আচ্ছা ঠিক আছে, আপনারা জান, আমি আসতেছি। তো উনি ওইখানে থেকে কিছুক্ষণ পর সেখানে চলে যান। তো উনি
লাস্ট যখন গোসল করতেন তো ওনার সাথে দুইজন অ্যাসিস্ট্যান্ট থাকতেন, তো সেদিন কেউ ছিল না, উনি একাই ছিলেন। তো বসে অলস সময় কাটাচ্ছিলেন, তখন ওনারা আসেন। ওনারা আসার পর যখন ওনাকে বলে লাস্টটা গোসল করতে হবে, তো উনি ওই রুমটাই ঢুকেন। তো রুমটার বর্ণনা আমি একটু দিয়ে নিই। সেটা হচ্ছে জানাজার ঘরের পাশের ডান পাশের ঘরটি হচ্ছে লাস্ট গোসল করে ওই রুমটার মধ্যে। তো রুমটা মোটামুটি বড়, এবং পাশে একটা ডাস্টবিনের মতো একটা জায়গা আছে যেখানে লাশের যে জামা কাপড় পরা থাকে সেগুলো ফেলা হয়। তো সেই জায়গা নিয়ে বিভিন্ন প্রচলিত বিভিন্ন ঘটনা আছে, সেগুলো পরে কখনো শেয়ার করা যাবে। তো তখন যখন উনি সেই রুমটার ভিতরে ঢুকেন, রুমটার ভিতরে ঢোকার পর রাসূল ভাই গোসল করার সময় বেশ কিছু নিয়ম কানুন থাকে। তো উনি রুমের মধ্যে আগরবাতি জ্বালান। তো জ্বালিয়ে উনি লাশটাকে যখন গোসল করায়, তো তখন সাবান গুলিয়ে একটা পানি করা হয়, তো সেই পানিটা দিয়ে লাশটাকে গোসল করানো হয়। কয়েক বালতি পানি থাকে। তো উনি সাবান গোলাচ্ছিলেন, তো একটা পর্যায়ে ওনার হাত থেকে সাবানটা নিচে পড়ে যায়। তো সাবানটা নিচে পড়ে যাওয়ার পর উনি যখন সাবানটা মানে কুড়িয়ে নিয়ে আসেন, তো এর মাঝখানে আমি একটা জিনিস বলতে ভুলে গেছি। তো লাশটা উপর করে শোয়ানো ছিল। একটা মানুষ নর্মালি খাটে শুলে যেরকম সে লাশকে যেভাবে রাখা হয় খাটের মধ্যে, ওইভাবেই রাখা ছিল লাশটাকে। তো উনি যখন সাবানটা হাতে নিয়ে আবার পিছনের দিকে ফিরে তাকালেন, আসলে উনি যেটা দেখেন, যেটা দেখে উনি সম্পূর্ণ ঠান্ডার হয়ে যান। ওনার এত বছরের পেশাগত জীবনে যেটা ওনার সাথে কখনো ঘটেনি এরকম করে কিছু। উনি দেখেন যে লাশটা খাটের মধ্যে মানে বসে আছে। শোয়া থেকে উঠে বসলে যেরকম দেখায় সেরকম তার দিকে তাকিয়ে আছে। তো এটা দেখার সঙ্গে সঙ্গে রাসেল ভাই উনি খুবই সাহসী মানুষ, যেহেতু উনি লাশ গোসল করেন, ওনার এমনি তো অনেক সাহস ছিল, কিন্তু উনি খুবই ভয় পেয়ে যান। কিন্তু উনি ভয়টা প্রকাশ করতেছিলেন না। তো সাডেনলি ওই সময় কারেন্টটা চলে যায়। তো কারেন্টটা চলে যাওয়ার পর ওই রুমের মধ্যেই এই পাশে একটা জায়গায় মোমবাতি এবং ম্যাচ ফ্যাচ এগুলো রাখার স্থান ছিল। তো উনি এটা দেখার পর যখন কারেন্টটা সঙ্গে সঙ্গে চলে যায়, তিনি তার হাতে তার কাছে একটা ম্যাচ ছিল। তো তিনি ওই ম্যাচটা জ্বালিয়ে যখন মোমবাতিটা ধরিয়ে তার সামনে নিয়ে আসেন, তো রাসূল উনি তখন যেটা দেখেন সেটা হচ্ছে লাশটা যে একটু আগে যে খাটের মধ্যে উঠে বসছে, তো বসার থেকে একটা মানুষ যদি আবার ওই স্থানে যদি শুয়ে পড়ে বা তাকে যদি কেউ ধাক্কা দিয়ে ফেলে দেয়, তো সে দেখা যাবে যে পড়লে হয়তো ডান পাশ বা বাম পাশ কোনো একদিকে কাত হয়ে থাকবে। তো উনি যেটা দেখেন যে লাশটা ঠিক পড়ে ডান দিকে কাত হয়ে আছে এবং তার দুইটা হাত খাটের বাইরে। তো উনি দেখলেন যদি লাশ উঠেই না বসতো তাহলে লাশ ডান পাশে কাত হওয়ার কথা না, এবং উনি যেটা দেখছেন যে লাশ উঠে বসছে, তার মানে উনি ঠিকই দেখেছেন। এবং উনি যখন মোমবাতি জ্বালানোর পর উনি যেটা দেখলেন সেটা ছিল যে লাশটা ডান দিকে কাত হয়ে খাটের মধ্যে মানে দেখলে মনে হবে যে কেউ একে ফেলে রাখছে এরকম একটা অবস্থা, এবং ওনার দুইটা হাতই লাশের যে খাটটা ছিল তার থেকে বাইরে। তো উনি এটা দেখার পর উনি মোমবাতি জ্বালিয়ে ওনার যে কাজটা থাকে উনি কাজটা করতে থাকেন। তো এর মাঝখানে উনি একবার বাইরে আসেন, ওই লাশ যে ধোয়ার যে রুমের দরজাটা ওটা একটু নর্মালি লাগিয়েছিল, তো ওটা উনি খুলে বের হন এবং বের হয়ে ওনার রিলেটিভ আরো যারা থাকেন ওদের সাথে কথা বলে উনি আবার যান ভিতরে। উনি ভিতরে গিয়ে লাশ ধোয়াটা সম্পূর্ণ শেষ করেন। তো শেষ করার পর আসলে যখন উনি বাসায় চলে আসেন, তো মানে সেদিন থেকে হচ্ছে যে তার মানে উনি শারীরিকভাবে অসুস্থ হয়ে যান, এবং এই অসুস্থতায় উনি প্রায় আপনার বছর খানেক ভুগেন। ঘটনাটি আজ থেকে প্রায় 7 কি 8 বছর আগের ঘটনা। তো উনি এরকম অসুস্থতায় ভুগতে ভুগতে একটা সময় আসলে উনি মারা যান। তো যিনি আমাকে ঘটনা শেয়ার করেছেন নুরুল ইসলাম আঙ্কেল, উনি বলেছেন যে আজিমপুর কবরস্থানে যারা পুরাতন স্টাফ যারা আছে তারা সবাই এই সোনামিয়াকে চিনে। আসলে এই ছিল আমার সেকেন্ড স্টোরি। ওকে, আপনার আরেকটা ঘটনা মনে হয় আছে, জি আসলে যে আমরা শুনে ফেলি ঘটনাটি। আসলে এই ঘটনাটি আমাকে শেয়ার করেছে যে তার নাম হচ্ছে মাহমুদ ভাই। তো মাহমুদ ভাই হচ্ছেন একজন আলেম। তো উনি আলেম হওয়ার আগে উনি হেফজও কমপ্লিট করেছেন। তো ওই সময় উনি আরেকটা মাদ্রাসা করতেন, তো আমি সঙ্গত কারণে সেই মাদ্রাসাটার নাম বলতে চাচ্ছি না, ওনাকে বলতে বারণ করেছেন। তো সেটা ছিল ঢাকার বাইরে কোনো একটা জায়গায়। তো ওই প্রতিটা মাদ্রাসারই হেফজখানার বেশ কিছু নিয়ম থাকে, যে সেটা হচ্ছে যে সকল স্টুডেন্ট যারা পড়া মনে রাখতে পারতো না তাদের জন্য স্পেশালি এই নিয়মটা ছিল যে তারা তাহাজ্জুদের নামাজের সময় ঘুম থেকে উঠে তাহাজ্জুদের নামাজ শেষ করে ঠিক ফজরের নামাজের আগ পর্যন্ত পড়াশোনা করবেন যার যার রুমে। তো মাহমুদ ভাই যিনি আমাকে ঘটনাটা শেয়ার করেছেন, ঘটনাটি তার বন্ধুর সাথে ঘটে। তো একদিন রাতের কথা। তো এবং আরেকটা নিয়ম ছিল যে সেটা হচ্ছে যে মাদ্রাসায় রাতে যদি কেউ টয়লেটে যায় তো যাতে পাশের কাউকে নিয়ে যায় সাথে করে। তো এটা বেশ সবগুলো মাদ্রাসারই একই নিয়ম। তো সেদিন রাতে ঠিক 12:30 কি 1টা হবে, মাহমুদ ভাই ফ্রেন্ডের টয়লেট আসে। তো ওনার পাশের বেডটাই ওনার ফ্রেন্ড শুতে, এবং ওনারা ফ্লোরিং করে ঘুমাইতেন, একটা নর্মালি মাদ্রাসা যেভাবে সবাই ঘুমায় রুমের মধ্যে। তো তার ফ্রেন্ডটা তাকে বলে যে মাহমুদ আমার তো টয়লেট চাপছে, তুই আমার সাথে চল। তো মাহমুদ ভাই প্রথম খুব একটু বিরক্ত হয়, কিন্তু তারপর উনি ওনার সাথে যায়। ফ্রেন্ড ওনার খুব ভালো ফ্রেন্ড ছিল মাদ্রাসা লেভেলে। তো
তো উনি ওনাকে নিয়ে বের হয়। তো ওনাদের মাদ্রাসাটার বর্ণনা আমি একটু দিয়ে নিই, যে সেটা হচ্ছে যে মাদ্রাসাটার ওই বিল্ডিংটা মাত্র নতুন করা হয়েছে, ওনারা যে বিল্ডিংটার মধ্যে ছিলেন, একতলা একটা বিল্ডিং, এবং ঠিক তাদের অপোজিটে টয়লেটটা ছিল, অনেকগুলো টয়লেট একসাথে ছিল। তো উনি ওনার ফ্রেন্ডকে নিয়ে রুম থেকে বেরোয় সেদিকে হাঁটা দেন। তো সেদিকে হাঁটা দেন, মাঝখানে মাঠের মধ্যে একটা প্লেস, তেমন একটা বড় মাঠ। তো মাহমুদ ভাই আর ওনার ফ্রেন্ড ওনারা দুজনেই দেখেন যে মাঠের ঠিক টয়লেটটার কাছাকাছি যাওয়ার ঠিক কিছুটা আগে যে কয়েকটা বিড়াল সেখানে মানে লাফালাফি করতেছিল। তো এটা দেখার পর মাহমুদ ভাই তার ফ্রেন্ডকে বলে যে দেখ, এই দূরে বিড়াল দাঁড়িয়ে আছে কতগুলো। তো ওনার ফ্রেন্ড বলে যে কি তুই বিড়াল দেখে ভয় পাস, এটা কোনো ব্যাপার হইলো, দেখ আমি কি করি। তো এটা যখন বলে যে দেখ আমি কি করি, তো উনি মাহমুদ ভাইয়ের ফ্রেন্ড দৌড় দিয়ে গিয়ে একটা বিড়ালকে খুব জোরে একটা লাথি দেয়। এত জোরে লাথি দেয় যে রাসেল ভাই বিড়ালটা তাদের থেকে ঠিক 10 কি 15 ফিট বা তারও বেশি হবে উড়ে গিয়ে ছিটকে পড়ে। তো বিড়ালটা সেখানে পড়ে, বিড়ালটা নর্মালি চলে যাওয়ার কথা, সেখান থেকে দূর দিয়ে পালিয়ে যাওয়ার কথা, কিন্তু সেই বিড়ালটা সেখান থেকে পালিয়ে না গিয়ে তাদের দিকে তাকিয়েছিল সেখান থেকে। তো তার ফ্রেন্ড যথারীতি টয়লেটে যায়, তো মাহমুদ ভাই বাইরে তারা ওয়েট করে। ঠিক 10 কি 15 মিনিট হবে এরকম একটা সময়। এই সময় ওই বিড়ালটা ওইখানেই দাঁড়িয়ে ছিল। মাহমুদ ভাই যেটা বলে যে উনি স্পষ্ট দেখতেছিলেন বিড়ালটাকে সেখানে দাঁড়ানো, এবং বাকি যে বিড়ালগুলো ছিল সেগুলো সব চলে যায় সেখান থেকে। তো ঠিক 10 কি 15 মিনিট পর তার ফ্রেন্ড চিৎকার দিয়ে রুম থেকে টয়লেট থেকে বের হয়, খুবই চিৎকার দিয়ে এবং খুব ভয় পেয়ে যায়। তখন মাহমুদ ভাই বলে যে কি হয়েছে তোর? তখন সে বলে যে এরকম আমি দেখছি ওনাদের যে টয়লেটের যে ভেন্টিলেশনের জন্য যে স্পেসটা ছিল সেখানটা একটু ফাঁকা একটা প্লেসের মধ্যে কিছু রডে কিছু গ্রিল দেওয়া ছিল, তো একটা বিড়াল বা ছোট কোনো প্রাণী সেখানে ঢুকতে পারত। তো মাহমুদের ফ্রেন্ড বলে যে আমি দেখলাম বিকৃত একটা ফেসের কে জানি সে অতীতে আমাদের তাকায় আছে। তো এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। তো মাহমুদ ভাই তাকে বলে আচ্ছা এটা কোনো ব্যাপার না, চল চলে যাই, যেহেতু আবার তাহাজ্জুদের সময় আবার উঠতে হবে ঘুম থেকে। তো মাহমুদ ভাই তাকে নিয়ে রুমে চলে আসে, এবং রুমে চলে আসে রুম লাগিয়ে দেয়, এবং ভিতরে ঘুমিয়ে পড়ে দুজনে একসাথে। তো যখন তাহাজ্জুদের সময় মাহমুদ ভাই ঘুম ভাঙে, তখন উনি সবার চিল্লাচিল্লিতে ওনার ঘুম ভাঙে, যে রুমের মধ্যে খুবই শউটিং হতেছিল, যে খুবই হুলস্থুল হয়ে গেছে যে কি রুমে কিছু একটা হয়েছে। তো উনি যখন ঘুম থেকে উঠেন, উনি দেখেন যে ওনার পাশের যে ফ্লোরিং করা যে খাটটা ছিল যেখানে ওনার ফ্রেন্ড ঘুমাইতেন, উনি দেখেন সেই বেডটা রক্তাক্ত অবস্থায়, এবং তার যে ফ্রেন্ড তার কান দিয়ে এবং নাক দিয়ে খুবই ব্লিডিং হইতেছিল। এবং যখন তার গায়ে কম্বল ছিল, কম্বলটা সরানোর পর সবাই দেখে যে তার পেটের মধ্যে খুব বড় একটা কাটা দাগ ছিল, এবং খুব বিশাল আকৃতির একটা কাটা দাগ ছিল, কি 1 ইঞ্চির মতো হবে এরকম প্রশস্ত একটা কাটা দাগ ছিল তার পেটের মধ্যে। তো খুবই রক্তাক্ত অবস্থা। তো তার পরের দিন ওখানে পুলিশ এসে অনেক ঝামেলা টামেলা হয়। তো ওই যে ছেলেটা মারা যায় মাহমুদ ভাইয়ের ফ্রেন্ড, তার বাবা মা আসে, তার বাবা মা এসে বলে যে তার ছেলেকে এই মাদ্রাসায় কেউ হত্যা করছে। তো তখন সময় যেহেতু মাহমুদ ভাই ওনার খুব ভালো ফ্রেন্ড ছিল, তো সবাই ওনার বাবা মা প্রথমে ওনাকে সন্দেহ করে যে উনি হয়তো বা কিছু একটা করছে। তো মাহমুদ ভাই অনেক কিছু বলার পর ওনার বাবা মা যখন বিশ্বাস করে না, তখন মাহমুদ ভাই ওনাদের মাদ্রাসার যিনি প্রিন্সিপাল ছিলেন তাকে ঘটনাটা খুলে বলেন যে হুজুর এরকম রাতে যাওয়ার সময় এরকম একটা সমস্যা হয়েছিল, তখন ও একটা বিড়ালকে লাথি দিয়েছিল, তারপরে এই ঘটনা ঘটছে সকালবেলা। তখন সেই তাদের মাদ্রাসার যিনি বড় হুজুর ছিলেন, প্রিন্সিপাল যিনি ছিলেন, তিনি যে ছেলেটা মারা গেছে তার বাবাকে নিয়ে এবং মাহমুদ ভাই তাদের দুজনকে নিয়ে তার একটা রুম ছিল সেখানে গিয়ে বসেন। এবং ওনাদের যে মাদ্রাসার যে প্রিন্সিপাল ছিলেন ওনার ব্যক্তিগতভাবে উনি কিছু জিনকে পড়াতেন নিজের কাছে। তো উনি সবগুলো জিনকে ওই রুমে ডাকান, এবং ওই রুমে মাহমুদ ভাই এর আগে কাউকে ঢুকতে দেখেনি। ওই রুমটা শুধু ওনার ওই প্রিন্সিপালের পার্সোনাল একটা রুম ছিল। তো সেদিনই ওনার সুযোগ পায় উনি ওই রুমটার ভিতরে ঢোকার পর যখন একে একে উনি সবগুলো জিনকে ডাকতেছিলেন ওই রুমটার মধ্যে, মাহমুদ ভাই বলে উনি নিজে ছিলেন সেই রুমটার মধ্যে। তো প্রায় উনি 7 কি 8 জন লোকের গলা শুনতে পায় সেখানে। তার মধ্যে একজনের গলা ছিল খুবই বয়স্ক। তো যখন এই প্রিন্সিপাল হুজুর যখন সবাইকে জিজ্ঞেস করতেছিল যে এই কাজটা কে করছেন, তখন সবচেয়ে বয়স্ক যে হুজুরটা ছিল ওনার বয়স মাহমুদ ভাই পরে ওনার হুজুরের মুখ থেকে শুনে জানতে পারেন যে ওনার বয়স ছিল প্রায় 3500 কি 4000 এরকম হবে তার বয়স। তো সে বলতেছিল খুব কাঁপা কণ্ঠে, খুব বয়স্ক বৃদ্ধ একজন লোকের কণ্ঠ, যে এরকম আমরা কয়েকজন সেখানে ছিলাম। ও যখন যাইতেছিল, তো যাওয়ার সময় ওর খুব পাশ কেটে যেতে পারতো, কিন্তু ও সেটা না করে সে আমাকে একটা লাথি দিয়ে যায়। খুবই উনি এতে খুব ক্ষিপ্ত হয়ে যায় তার উপর, এবং উনি চিন্তা করে যে তাকে মেরে ফেলবে। তো এই ঘটনা যখন সেই ছেলেটার বাবাকে বলা হয়, তখন গিয়ে তিনি মোটামুটি আশ্বস্ত হন। আসলে এই ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে আপনার ঘটনার জন্য। আমরা বেশ
আসসালামু আলাইকুম রাসেল ভাই, আমি জবা বলছি লন্ডন থেকে। আমি, আমার হাজবেন্ড কামরান আর আমার নেফিউ আরিয়ান ভূত ফেমের একজন রেগুলার লিসেনার। যাই হোক, আমি সরাসরি আমার ঘটনা চলে যাচ্ছি। আমার ঘটনাটি ঘটেছিল 2012 এর নভেম্বরের দিকে। আমরা যে বাসাটাতে থাকতাম সেই বাসাটার বর্ণনা আমি দিয়ে দিই। বাসাটিতে ঢুকতেই প্রথমে একটা করিডোরের মতো, তারপরে আমার বেডরুম ছিল, তার পাশ দিয়ে একটু হেঁটে গেলে আরেকটা ছোট্ট করিডোর, ওখানে ওয়াশরুম, তারপরে সিটিং এবং তারপরে কিচেন। তো বাসাটিতে যাওয়ার পর থেকে আমার যে সমস্যাটা হচ্ছিল, বাসাটি আমার নর্মালি আমার খুব পছন্দ হয়েছিল। তো প্রথম দিকে আমি অতটা বুঝতে পারিনি ঘটনাগুলা, বাট কিছুদিন পর থেকে কিছু সমস্যা শুরু হতে লাগলো আমার সাথে। যেমন রাত 2-4টার সময় আমার রেগুলার ঘুম ভেঙে যেতে লাগলো, অকারণেই, কোনো শব্দ ছাড়াই। তো হঠাৎ করে আমার ঘুম ভেঙে যেত, আর যখনই আমি ফোনটা চেক করতাম তখনই দেখতাম যে 2টা কি 2:30 এরকম বাজছে। এবং সামটাইমস যেটা হতো, আমি যখন ঘুম থেকে উঠে পড়তাম রাতের বেলা, তখন আমি হঠাৎ করে আমাদের বাসার কর্নারের যে আমাদের যে কাবার্ডের সাইডটা, ওখানে দেখতাম একটা ছায়ার মতো। ছায়াটা একটা সমান হবে লাইক যদি 8-9 বছরের কোনো বাচ্চা, এরকম একটা সাইজ। তো সামটাইমস আমি এটা দেখে প্রথম দিকে আমি মনে করতাম যে হয়তো আমার চোখের ভুল। তো আমি আমার হাজবেন্ডের সাথে যখন জিনিসটা শেয়ার করলাম, তখন আমার হাজবেন্ড বললো, মেবি তুমি পর্দার কোনো একটা ছায়া দেখছো ওখানে, এমন কিছু না, এটা তোমার মনের ভুল। সো আমিও ফার্স্টে মনে করেছিলাম এটা আমার মনের ভুল, বাট কিছুদিন পর থেকে দেখলাম যে এটা আসলে আমার সাথে ঘটছে। এভরি টাইম যখনই আমার ঘুম ভেঙে যাচ্ছে রাত্রেবেলা, আমি সবসময় দেখছি যে আমাদের কাবার্ডের পাশে একটা 8-9 বছরের বাচ্চার সাইজের কোন একটা ছায়া, শ্যাডো। তো এই ঘটনাটা চলতে থাকলো রেগুলার আমার সাথে। তো আমি যতবারই আমার হাজবেন্ডের সাথে কথাটা শেয়ার করতাম, সে ইগনোর করতো। যাই হোক, এভাবে 1 মাস পার হয়ে গেল ওই বাসা। কিছুদিন পরের কথা, একদিন রাত্রেবেলা আমরা একটা পার্টিতে ছিলাম। তো পার্টি থেকে আসলাম, আসার পরে আমার হাজবেন্ড বললো, তুমি ঘুমিয়ে পড়ো। আমি ঘুমিয়ে পড়ছি। তো সে শোয়ার সাথে সাথে এতটা ছিল, সে ঘুমিয়ে পড়লো সাথে সাথে। তো আমার ঘুম আসছিল না, আমি জেগেছিলাম। তো আমি খাটের সাধারণত ডান পাশে শুতাম এবং আমার হাজবেন্ড বাম পাশে। তো সাডেনলি আমি লক্ষ্য করলাম যে আমার ঘরে কিছু মুভমেন্ট হচ্ছে, লাইক কেউ হেঁটে যাচ্ছে। বা আমার ঘরে কেউ ছিল না, বেসিক্যালি আমি আর আমার হাজবেন্ড দুজনেই থাকতাম বাসায়। তো আমি জিনিসটাকে পাত্তা দিলাম না। তো হঠাৎ করে আমি যখন ডান দিকে পিঠ ফিরে শুনলাম, হঠাৎ করে আমি আমার মাথায় কারো হাতের স্পর্শ অনুভব করলাম। তো যখন আমি ঘুরে তাকালাম, আমি দেখলাম আমার হাজবেন্ড খাটের পাশে দাঁড়িয়ে আছে এবং সে অলমোস্ট রেডি কোথাও যাওয়ার জন্য, যেভাবে মানুষ ড্রেস আপ করে। তো সে আমাকে বলছে, ওঠো চলো। তো আমি জিনিসটা প্রথমে দেখার পরে সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যেটা ছিল রাসেল ভাই, আমি যেটা দেখে প্রচন্ড ভয় পেলাম, যে আমার হাজবেন্ড আমার পাশে শুয়ে আছে আর যে দাঁড়িয়ে আছে সে এক্সাক্ট আমার হাজবেন্ডের মতো দেখতে। তো জিনিসটা আমি খুব বেশি ভয় পেয়ে গেলাম। তো দেখে আমি প্রচন্ড জোরে একটা চিৎকার দিলাম আর আমি চোখ বন্ধ করে ফেললাম। তো আমার চিৎকারে আমার হাজবেন্ড ঘুম থেকে উঠে গেল। সে লাইট জ্বালালো এবং বললো, কি হয়েছে তোমার, কি হয়েছে? তো আমি বললাম যে না, আমি সেম তোমাকেই দেখলাম, আরেকজনকে, প্লাস সেটা আমাকে স্পর্শ করেছে, আমি স্পষ্ট অনুভব করেছি এটা। তো সে বললো যে না, এটা হয়তো তোমার মনের ভুল, ভুলে যাও। তো আমি বললাম যে না, আমি তো ঘুমিয়েছিলাম না, আমি জেগেছিলাম, স্পষ্ট আমি জেগেছিলাম, আমি চোখ ওপেন ছিল, প্লাস আমি দেখতেও পেলাম তাকে। তো যাই হোক, তো এই ব্যাপারটা এইবার আমার হাজবেন্ড একটু ওয়ারিড হলো। সে বললো যে ওকে, তোমার যদি ভয় লাগে তুমি সুরে টুরা পরে তুমি কম্পিউটারে সবসময় অন করে রাখবা, অথবা নিজেও সারাক্ষণ পড়তে থাকবা। তো আমি এরকম রেগুলার করলাম। যখনই বাসায় একা থাকতাম আমি দোয়া দরুদ সবসময় পড়তাম, বাট স্পষ্ট আমি অনুভব করতাম আমার রুমে বা আমার ঘরে কারো উপস্থিতি। এবং সামটাইমস এমন হতো, আমি আমার বেডরুমে আছি, আমি শুনতে পাচ্ছি কিচেনে কিছু সাউন্ড হচ্ছে, লাইক কেউ একজন চুলা জ্বালাচ্ছে, তারপর কেউ একজন কিছু একটা কুক করছে, এই টাইপের সাউন্ড শুনতাম। তো প্রথম দিকে এগুলো আমি পাত্তা না দিলেও পরবর্তীতে এটা খুব বেশি আকারে ধারণ করে। তো আমরা ডিসাইড করি যে আমরা এই বাসাটা ছেড়ে দিব। তো বাসাটা ছেড়ে দেওয়ার ঠিক 1 সপ্তাহ আগের কথা। আমার হাজবেন্ড যথারীতি সকালবেলা ঘুম থেকে উঠে সে আমার আগে জবে যায়। তো আমি তার কিছু পরে যাই। সে 10টার সময় এরকম টাইমে কাজে যায়। তো আমি যাই 12টার সময়। তো সে যখন ঘুম থেকে উঠে যায়, সাধারণত আমি উঠে যাই। তো সেদিনও সেম হলো, সে যখন ঘুম থেকে উঠলো, উঠে সে রেডি হয়ে চলে যাচ্ছে। তো আমাদের ঘরের সিস্টেমটা এরকম ছিল, বাইরে থেকে লক করা সিস্টেম, বাইরে থেকে লক করা যায়, ভিতর থেকে লক করা যায়। তো আমি আমার হাজবেন্ডকে বললাম যে তুমি চলে যাও, এখন আমি আসলে উঠবো না, আমার ভালো ফিল হচ্ছে না, শরীরটা ভালো লাগছে না, আমি শুয়ে থাকবো, তুমি ভেতর বাইরে থেকে তুমি লক করে চলে যাও। তো যেহেতু আমার কাছে চাবি ছিল
ছিল, সে ভেতর থেকে বাইরে থেকে লক করে চলে গেল। তো আমি শুয়েছিলাম, শুয়ে আমি ফোন টিপি করছিলাম। তো হঠাৎ করে কি জানি মনে করে আমি উপর হয়ে শোলাম। শোয়ার পরে 15-20 সেকেন্ড যাওয়ার পরে হঠাৎ করে আমি যেটা টের পেলাম, আমার ম্যাট্রেস হচ্ছে ফোমের ছিল। তো কেউ একজন ফোমের ম্যাট্রেসের উপর যদি কেউ লাফায়, ওই রকম একটা ফিল হচ্ছিল আমার, লাইক অনেক জোরে লাফাচ্ছে কেউ। তো আমি যখনই ঘাড় ঘুরিয়ে দেখতে যাব, তখন আমার হঠাৎ করে মনে পড়লো আমার ঘরে কেউ নেই, প্লাস কে লাফাবে। তো তখন আমি প্রচন্ড ভয় পেয়ে গেলাম। ভয় পেয়ে যাওয়ার পরে আমি জাস্ট যখন উপর হয়ে শোয়া থেকে আমি সোজা হতে চাইলাম, তখন আমি কিছু ফিল করলাম আমার গায়ের উপর কিছু একটা পড়ে গেল। এক জিনিসটা ছোট ছিল আকারে, আমার কোমর পর্যন্ত প্রেশার ফিল করছিলাম আমি। আর জিনিসটা কি আমি জানি না, বাট আমি একটু বুঝতে পারছিলাম যে জিনিসটা 4টা হাত, 2টা হাত আমার হাত চেপে ধরে রেখেছিল, আর এক হাত দিয়ে আরেকটা হাত দিয়ে আমার মাথাটা চেপে ধরেছিল, আর আরেক হাত দিয়ে আমার ঘাড়ের উপর চেপে ধরেছিল। ভাইয়া এখনো পর্যন্ত আমি যখন জিনিসটা মনে করি আমার প্রচন্ড ভয় লাগে। যাই হোক, যখন এরকম হচ্ছিল তখন আমি বুঝতে পারছিলাম যে সামথিং খারাপ হচ্ছে আমার সাথে। তো আমি পা ছোড়াছুড়ি করলাম, অনেক চেষ্টা করলাম আমি ওঠার জন্য, বাট জিনিসটা এতই শক্ত ছিল, হার্ড ছিল, আমি নড়তে পারছিলাম না। বাট আমার চোখ ওপেন ছিল, আমি বুঝতে পারছিলাম যে কিছু একটা হচ্ছে, আমার চোখ স্পষ্ট ওপেন ছিল। তো আমি অনেক চেষ্টা করলাম মুভ করার, অনেকক্ষণ দস্তে করার পর আমি হাল ছেড়ে দিলাম। তো আমার খুব ভয় লাগছিল, আমার মনে হচ্ছিল আমি হয়তো এটা আমার শেষ সময়, আমাকে কেউ মেরে ফেলছে। তখন আমার জাস্ট মুখ দিয়ে কোনো কিছু আসছিল না, কোনো সূরা কিছুই না, জাস্ট আমি বললাম আস্তাগফিরুল্লাহ। এটা বলার সাথে সাথে আমি একটু হালকা ফিল করছিলাম, মনে হচ্ছিল যে জিনিসটা আমাকে ছেড়ে দিচ্ছে। তো যখন আস্তে আস্তে জিনিসটা হালকা হয়ে গেল, তো আমি ফিল করলাম যে না, আমার উপরে কিছু আর নেই। তো আমি উঠার চেষ্টা করলাম, বাট আমার শরীরটা এত ব্যথা করছিল তখন আমি উঠতে পারছিলাম না। সামহাও অনেক কষ্ট করে উঠলাম। উঠার পরে আমি ঘাড় মুভ করতে পারছিলাম না। আমি যে অবস্থায় ছিলাম, আমি দৌড় দিয়ে বাসা থেকে বের হয়ে গেলাম। বের হয়ে আমার হাজবেন্ডকে ফোন করলাম, আমার হাজবেন্ড আসলো। আর আসার পরে সে আমাকে যেটা দেখলো, আমার ঘাড় আমি দেখতে পাচ্ছিলাম না, বাট আমি ফিল করতে পারছিলাম প্রচন্ড ব্যথা। তো আমার হাজবেন্ড দেখে বললো যে আমার ঘাড়ের মধ্যে বিশাল অনেক বড় মোটা আঙ্গুল যদি কারো থেকে থাকে, ওই টাইপের কিছু ফোলা দাগ, 3-4টা ফোলা দাগ, আর আমার ঘাড় প্রচন্ড ফুলে গিয়েছিল। তো এরপরে আমি প্রচন্ড পরিমাণে ভয় পেয়ে গেলাম। এরপর থেকে আমি ঘুমাতে পারতাম না। আমার টানা 4 উইকস আমি ঘুমাইনি। আমার হাজবেন্ড আমাকে নিয়ে বসে থাকতো সারা রাত, সারা দিন আমার অফ নিতে হয়েছে। আমি প্রচন্ড সিক হয়ে গিয়েছিলাম। এটা আমার আশেপাশে সবাই অলমোস্ট জেনে গিয়েছিল আমার সাথে এরকম কিছু ঘটেছে, বিকজ আমার অবস্থা খুবই খারাপ ছিল। এরপর আমি খুব অসুস্থ হয়ে গেলাম। তারপর আমার হাজবেন্ড ওখান থেকে আমাকে মুভ করে নিয়ে আসলো অন্য বাসা। আল্লাহর রহমতে রাসেল ভাই এখন আমার সাথে কোনো ধরনের সমস্যা হচ্ছে না। ধন্যবাদ সবাইকে, ভূত এফএমের সকল দর্শককে, এবং রাসেল ভাই আপনাকেও থ্যাংক ইউ। আরো অডিও গল্প শুনতে ভিজিট করুন wapsip.com wapsip.com। কোথেকে এসেছেন? জি, আমি তানভীর, আমি লালমাটি থেকে এসেছি। তো আজকে যে ঘটনাগুলো বলবো আসলে সবকিছু লালমাটিকে নিয়েই। তো আমরা জানি লালমাটিতে একটা মসজিদ আছে, বিবি মসজিদ নামে পরিচিত। তো ওই মসজিদটা যেটা হয়, যে মসজিদের পাশে একটা পুকুর রয়েছে। তো পুকুরে প্রায় সবকিছু মাঝামাঝি দেখা যাচ্ছে কিছু রহস্যজনক ঘটনা হয়ে থাকে। তো মসজিদটা আসলে প্রায় 200 বছরের পুরাতন। এক এক সময় এক একজন বিভিন্ন রকমের কথা বলে থাকে। তো আমাদের নিজস্ব একজন ড্রাইভার ভাই আছেন, উনি হচ্ছে হারুন ভাই। তো উনি এখানে থাকেন প্রায় 92 সাল থেকে। তো যেটা হয়েছে যে ওনার কাছে শুনেছি আমরা, তো পুকুরে যেটা হয়, পুকুরের ঠিক পূর্ব পাশেই একটা তাল গাছ রয়েছে। তো ওই তাল গাছের ওখান থেকে যারা আপনার পানিতে বা গোসল করতে নামতো, বা দুপুরের সময় যখনই গোসল করতে নামতো, তাদেরকে টান দিয়ে নিয়ে যাওয়া হতো। এবং টান দিয়ে নিয়ে যাওয়ার সময় পরবর্তীতে তাদেরকে কোনোভাবে খুঁজে পাওয়া যেত না। তো পুকুরের ঘটনা শুধু এখানেই না, এবং পুকুরের ঘটনার পাশাপাশি এখানে একটা পাশে একটা বাসা রয়েছে। তো ওই বাসার ওখানে পুরাতন একটা বাসা ছিল। তো ওই বাসাটা প্রায় ডুপ্লেক্স একটা বাসা ছিল, এবং এই ডুপ্লেক্স এর বাসা যেটা হয় যে ওখানে একটা বাচ্চা ছিল। তো ওই বাচ্চাটা স্কিপিং খেলতে খুব পছন্দ করতো। সাধারণত আমরা দেখি যে আমাদের ছোটবেলায় বাচ্চারা প্রায় বিভিন্ন সময় স্কিপিং খেলে থাকে। তো আনফর্চুনেটলি ওই দিন যে ঘটনাটা ঘটেছে, বিকালের দিকে বাচ্চাটা তার স্কিপিং খেলছিল, এবং স্কিপিং খেলার সময় হঠাৎ করেই তার স্কিপিং এর দড়িটা ফাঁক লেগে আপনার ফ্যানের সাথে লেগে যায়। তো ফ্যানের সাথে লেগে যাওয়ার পরে তার সাথে সাথে অন দ্য স্পট ডেথ হয়, এবং ডেথ হওয়ার পরে সে মারা যায় সেখানেই। তো তারপরে ওখানে একটা নতুন বাসা তৈরি করা হয়ে থাকে, এবং একটা অ্যাপার্টমেন্ট হয়। তো অ্যাপার্টমেন্টে নিয়ে কিছু ঘটনা রয়েছে। সেই অ্যাপার্টমেন্টটা আসলে আপনার একেবারে নতুন বলা যাবে না, প্রায় 6-7 বছরের একটা পুরাতন অ্যাপার্টমেন্ট।
তো এর কিছুদিন আগে প্রায় মাসখানেক হলো রাত 3টার দিকে 3 তলার এক ঘটনাটা। তো দেখা যাচ্ছে যে আন্টি যখন ঘুম থেকে উঠেছিলেন, যে ঘুম থেকে ওঠানোর পর দেখা যায় ড্রাগন থেকে হঠাৎ করে একটা বাচ্চা দৌড়িয়ে মাস্টার বেডরুমে চলে গেল। মাস্টার বেডরুমে যাওয়ার পর আন্টি অনেক কান্নাকাটি করেছিলেন এবং অনেক ভয় পেয়েছিলেন। তো এই ধরনের ঘটনা তো হওয়ার কথা না এবং অনুচিত এই ধরনের ঘটনাগুলো। তারপরে আমরা চিন্তা ভাবনা করে দেখলাম যে বাচ্চাটা যখন মারা গিয়েছিল এবং বাচ্চাটা আসলে অপমৃত্যু হয়। তো এই অপমৃত্যুর কারণেই হয়তো বা বাচ্চাটা ওখান থেকে এক জায়গা থেকে এক জায়গায় দৌড়িয়ে যায়। তো এবং আর একটা কথা বলতে চাচ্ছি আমি এখানে, আমরা সন্ধ্যাবেলা প্রায় রাতেরবেলা কাজ করি। তো ওখানে আরেকটি বাসার ঘটনা যে আমরা যখন সন্ধ্যাবেলা রাতেরবেলা কাজ করি দেখা যায় যে রাত্রিবেলা 3টা 4টা 5টা পর্যন্ত কাজ করতে হয়। তো এই কাজ করার মাঝখানে যেটা হয় যে বেসিক্যালি 3টার থেকে আপনার বাসাটা হচ্ছে 6 ফ্লোর। তো 3টার দিকে ছাদের মধ্যে বিভিন্ন রকম ফাটা শব্দ পাওয়া যায় এবং ফাটা শব্দটা যে ধাপ 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 করে হাঁটা শব্দ হচ্ছে। তো আমরা তখন চিন্তা করি যে প্রতিদিন তো এই ধরনের হাঁটা শব্দ হওয়া অনুচিত, এই ধরনের হাঁটা শব্দ কেন হবে। তো আমাদের ওখানে অ্যাপার্টমেন্টে যারা ছিলেন সিকিউরিটি গার্ড তাদের সাথে আমরা কথা বলি, যা জিজ্ঞাসা করলাম যে আচ্ছা এখানে কি কেউ থাকেন ছাদে। তারা বললেন যে না, এই ধরনের ছাদে তো কেউ থাকেন না, আমরা জাস্ট এখানে আসলে প্রতিদিন চেক করা হয়, কেউ থাকা অসম্ভব। তো আমরা চিন্তা করলাম যে ব্যাপারটা আসলে একটু ভিন্ন রকমের হয়ে দাঁড়িয়েছে, এই ধরনের জিনিসগুলো হচ্ছে এবং শুধু একসাথে না, শব্দগুলো প্রায় অনেক দৌড়াদৌড়ি করে, দৌড়ালে ঠিক যে ধরনের শব্দগুলো হয় ঠিক ওই ধরনের শব্দগুলো বেসিক্যালি হয়ে থাকে। তো এই ছিল একটা ঘটনা। এবং লালমাটিয়াতে আরো একটি ঘটনা রয়েছে যেটা প্রায় সবার কাছে হয়তো পরিচিত, আবার নাও পরিচিত হয়ে থাকতে পারে। আমার আরো একটি বাসা রয়েছে যেখানে বাসাটা প্রায় একেবারেই নতুন বলা যাবে না। ওই বাসাতে দোতলাতে প্রায় বছর খানেক আগে একজন মেয়ে সুইসাইড করেছিলেন এবং মেয়েটা সুইসাইড করার পরে যে ঘটনাটা ঘটে যে তার সুইসাইডটা ছিল একেবারেই একটু ভিন্ন পর্যায়ের এবং সুইসাইড করার সাথে সাথে তার চোখগুলো একেবারেই নিচে নেমে এসেছিল। তো চোখগুলো নিচে এসে পর থেকে পরবর্তীতে বেশি যারাই উঠেছিল কেউই অ্যাকচুয়ালি বাসার মধ্যে থাকতে পারেনি এবং দু একজন থাকার চেষ্টা করেছিল, তারাও পারেনি। এই ধরনের ঘটনাগুলো আসলে প্রায়ই আমাদের মানে কেন পারেনি? কেন পারেনি কারণ সমস্যা হচ্ছে যে বেশি জরুরি জানাটা। সমস্যা যেটা হচ্ছে যে তারা দেখছি যে বিভিন্ন রকমের প্যারানর্মাল অ্যাক্টিভিটিস হয়ে থাকে। প্যারানর্মাল অ্যাক্টিভিটিস বলতে আমরা বুঝি যে বিভিন্ন রকম রহস্যজনক হয়ে থাকে, যখন রুমে একজন কেউ থাকলো দেখা যাচ্ছে যে রাতের ঘুমাতে পারছে না, অটোমেটিক ঘুম ভেঙে যাচ্ছে, ভয় দেখানো হচ্ছে এবং তার রুমটা যে রুমটায় মেয়েটা মারা গিয়েছিল ওই রুমে যেই থাকতো তারা দেখতো যে প্রায় ঘোলাটে টাইপের একটা জায়গা থাকতো এবং দিনের বেলাও জায়গাটা খুব ঘোলাটে থাকতো। তো এই ধরনের ঘটনাগুলোর পর থেকে দেখা যাচ্ছে যে বাসাটা একেবারে খালি রয়ে গেছে, এখন নতুন বাসা কোনো কেউই থাকছে না এবং কোনো ভাড়াটিয়াই ওই বাড়িতে যে উঠছে না। তো রাসেল ভাই এই ছিল আসলে লালমাটিকে কেন্দ্র করে কিছু ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা চলে যাবো আমাদের পরবর্তী অতিথির কাছে, তার কাছে। লিসেনার, আমি মুহিন, আমি এসেছি মেরুলবাড্ডা থেকে। আমার হোম টাউন হচ্ছে চাঁদপুর। তো আমি আজকে যে ঘটনাটি শেয়ার করব সেটি চাঁদপুরে ঘটে যাওয়ার একটি ঘটনা। তো এটি আজ থেকে প্রায় 10 থেকে 15 বছর আগে ঘটে যাওয়ার একটা ঘটনা। আমি ঘটনাটি বলার আগে একটু আমাদের এলাকার বর্ণনাটি দিয়ে নিই, যেহেতু ঘটনাটি আমাদের এলাকাতে ঘটা। আমাদের এলাকাটি এখন যতটা ডেভেলপ তখন 10 থেকে 15 বছর আগে এতটা ডেভেলপ ছিল না। আর আমাদের এলাকার পেছনটা ছিল একদম বিল, এর পিছনে এর সামনে হচ্ছে একটা লাশ কাটার ঘর, এর সামনে হচ্ছে চাঁদপুর জেলা বাস স্ট্যান্ড। লাশ কাটার ঘরটা এখনো আছে, কিন্তু আগের মতো এখানে লাশ কাটা হয় না, লাশ কাটার ঘরটা পাশে সরিয়ে নেওয়া হয়েছে। তো ঘটনাটি মূল ঘটনাতে চলে যাচ্ছি। তো এটা হচ্ছে আমার জ্যাঠাতো ভাই এবং জ্যাঠার সাথে ঘটা। তো তখন বর্ষা মৌসুম ছিল, মাছ ধরার একটা প্রবণতা ছিল সবার মধ্যে। তো একদিন রাতের বেলা আমার জ্যাঠাতো ভাই এবং জ্যাঠা ওনারা মাছ ধরার উদ্দেশ্যে বের হয়। তো যখন বিলের মধ্যে যায় ওনারা তখন টর্চ লাইট গুলো ছিল কিরকম যে আপনার মোটা লাইট গুলা যেগুলো চার্জ দিয়ে রাখা হতো এবং অনেকগুলা বল লাইট সাথে নিয়ে ওনারা মাছ ধরতে যায়। তো প্রথমেই যখন ইয়েতে যাওয়া হয় আপনার বিলের মধ্যে যাওয়া হয় তখন মাছ ধরার উদ্দেশ্যে যখন প্রথম লাইটটা মারে, প্রথম লাইট মেরিয়ে দেখে সেখানে একটা সাপ। ওনারা এইভাবে আরেকটু সামনে যায়, সামনে গিয়ে আবারও লাইট মারে মাছ ধরার জন্য, কিন্তু দেখে সেখানেও একটা সাপ। এমনিতে যতটুকু যায় কোনো মাছের দেখা তারা পাচ্ছিল না। এভাবে তারা যেতে যেতে হঠাৎ করে অনেক সামনে যাওয়ার পর মোটামুটি লাশ কাটার ঘরটা খুব সামনে চলে আসে। তো এই সময় হঠাৎ ওনারা দেখতে পায় যে লাশ কাটার ঘরের পাশে কেউ দাঁড়িয়ে আছে। তো লাশ কাটার ঘরের পাশে দাঁড়িয়ে আছে, ওনারা অনেক অন্ধকার ছিল বিধায় ওনারা ঠিক করে বুঝতে পারে না যে আসলে ওইটা কে। তো এরপরে ওনারা জাস্ট দেখার জন্য লাশ কাটার ঘরের দিকে লাইট মারে, কিন্তু লাইট মারার সাথে সাথে দেখে লাইটটা জ্বলছে না।
তো এইভাবে ওনারা একটু ভয় পায় যে এত রাতের বেলা, যে রাত্রে তখন মেবি 2টা কি 3টা বাজে, এই সময় কে এখানে দাঁড়িয়ে থাকতে পারে। তো এটার চিন্তা যখন ওনারা করছে সেই সময় দেখে যে ওই যে ছায়ামূর্তিটা ওখানে দাঁড়ানো ছিল ওটা ওনাদের সামনে, ওনাদের দিকে আসছে হাঁটতে হাঁটতে। তো যত ওনাদের দিকে আসছে ওনারা ততটাই ভয় পাচ্ছে। তো এইরকম অবস্থায় ওনারা লাইট যেহেতু কাজ করছে না, আবার লাইটের বল চেঞ্জ করে, লাইট নতুন লাইট দিয়ে লাইট মারে, তাও লাইট জ্বলছে না, আবার লাইট চেঞ্জ করে, আবারও লাইট জ্বলছে না। তো এই অবস্থা ওনাদের কাছে ম্যাচ লাইট ছিল। তো ছায়ামূর্তিটা যখন একদম ওনাদের কাছে, তখন ওনারা ম্যাচ লাইটটা জ্বালায়। ম্যাচ লাইটটা জ্বালানোর সময় হঠাৎ করে দেখতে পায় যে মহিলা মানুষ, হ্যাঁ, বোরকা পরা। তো জিজ্ঞাসা করলো, ওনারা একটু ভীত, তারপরে জিজ্ঞাসা করলো যে কে আপনি। তো মহিলাটি বললো যে বাবা, আমার তো একটু হাসপাতালে অসুস্থ রোগী ছিল, তো আমি রোগীটা দেখতে গেছিলাম, এখন আমি বাসায় যাব। তো এটা বলে ওনাদেরকে ক্রস করে মহিলাটি চলে যাচ্ছে। তো মহিলাটি যেদিকে চলে যাচ্ছে ওইদিকে আর যাওয়ার কোনো রাস্তা নেই, ওইদিকে হচ্ছে পাট ক্ষেত। পাট, আর যেহেতু আমি আগেই বলেছিলাম যে বর্ষা মৌসুম, সেই তো পুরো চারিদিক পানিতে ডিপ ডিপ করছে, এরকম একটা অবস্থা। তো ওনারা প্রথম ভয় পায় যে এই মহিলাটা এইদিকে কোথায় যাচ্ছে। তো এটা দেখে আর ওনারা ডিসিশন নিলে এখানে দাঁড়িয়ে থাকবে না, ওরা বাসার দিকে চলে যাবে। তো বাসার দিকে যখন যাচ্ছে তখন আর পিছনে খেয়াল করে দেখলো মহিলাটা হাঁটছে পাট গাছের উপর দিয়ে। যখন হাঁটছে মনে হচ্ছে উনি হাঁটছে না, উনি ভাসছে। তো এইভাবে হাঁটতে ওনারা একটু ভয় পেলো যে মহিলা এইভাবে কিভাবে যাইতে পারে এটা। তো ওনারা এটা ভয় পেয়ে একটু দ্রুত হাঁটা শুরু করলো বাড়ির দিকে। তো একসময় পিছন থেকে একটা হাসা শব্দ এলো। তো পিছনে খেয়াল করে দেখলো যে মহিলাটি পাট গাছের ঠিক পিছনে ছিল একটা মাটির ডিপ, ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওনাদেরকে দেখছে। আর মহিলাটির আকৃতি অনেক বড় হয়ে গেছে। তো এটা দেখে ওনারা ঠিক থাকতে পারলো, ওনারা একদম দৌড় দিল বাড়ির দিকে। ওনারা যতই দৌড় দিচ্ছে পিছনে অনেক বিকট আওয়াজে হাসি শব্দটা শোনা যাচ্ছে। এরপর এমন একটা শব্দ যে ওনাদেরকে হেসে হেসে বলছে, কি মাছ ধরতে পারলি না, মাছ ধরতে পারলি না, এরকম একটা শব্দ। তো এইভাবে ওনারা একদম খুবই অবস্থা, একদম ভয়ঙ্কর এক অবস্থায় বাড়ির দিকে চলে আসে। এসে তো একদম খুব খারাপ অবস্থা। তখন আমি অনেক ছোট ছিলাম, যতটুকু খেয়াল আছে আমার, এতটুকু মনে আছে। তো ওনাদের খুব খারাপ অবস্থা। তো সবাই বাড়ি চলে আসছে কি হয়েছে এটা জানার জন্য। তারপর ওনাদেরকে সবাই একটু দোয়া দুরুস করে ওনাদেরকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনলো। তো আনার পরে ওনারা যেটা ফার্স্ট কাজ করলো, যে ওনারা চিন্তা করলো আমাদের লাইট গুলো কেন কাজ করলো না, যখন আমরা লাস্ট কাটার ঘরের দিকে লাইট গুলো মারলাম কেন কাজ করলো না। তো যখন এটা চিন্তা করে লাইটে চাপ দিল, লাইটের বাটনে চাপ দিল, তখন দেখলো লাইট জ্বলছে। এমনকি প্রত্যেকটা লাইট চেঞ্জ করে দেখলো, প্রত্যেকটা লাইট জ্বলছে। তো রাসেল ভাই, এটা ছিল আমার ঘটনা। অনেক ধন্যবাদ আপনাকে। আপনার গল্প শুরু করুন। হাই লিসেনার্স, আমি দিনার, আমি এসেছি লালবাগ থেকে। আসলে আমি আমার শেষ ঘটনা চলে যাই। আমি ঘটনাকে আমার কাজিন অলিকে ধন্যবাদ জানাই। তো আসলে ভাই, ঘটনাটি আমি এখন যে ঘটনাটি বলতে যাচ্ছি, তো আমি এখন যে ঘটনা বলবো সেটা হচ্ছে একটি টুপির কারখানাকে নিয়ে, এবং সেখানে এমব্রয়ডারি করা হয় টুপির উপরে। তো আমি কয়েকটা উইকস আগে একবার এসে রেডিও পূর্তিতে বুতাফেমে এসে এই কারখানার কয়েকটা ঘটনা বলে গেছিলাম। তো আমি এখন যে ঘটনা বলতেছি সেটা ওই কারখানাকে নিয়ে, এবং এটা রিসেন্টলি মাসখানেক আগে ঘটেছে। তো কারখানাটি হচ্ছে আমার কাজিন ডলার ও আর ওর ফ্রেন্ডের পার্টনারশিপ ওই কারখানাটা। তো কারখানাটার বর্ণনা আমি এর আগেও দিয়েছিলাম, আমি আরেকবার বলছি। কারখানার বর্ণনা হচ্ছে হলো, কারখানাটি শহীদনগর জেলার শহীদনগর এলাকার কোন একটি জায়গায়, এবং এটা ওই বিল্ডিং এর ছাদে অবস্থিত কারখানাটি, এবং বিল্ডিংটা হচ্ছে 4 তলা বিল্ডিং। তো কারখানাটা যে পাশটা ছিল ছাদের, ঠিক তার উল্টো দিকে, ছাদের উল্টো পাশে ছিল টয়লেটটা ছিল। তো ছাদে একটা রুমে আমার কাজিনের আরেকজন যে পার্টনার ছিল সে থাকতো তার ফ্যামিলিকে নিয়ে। তো একদিনকার ঘটনা, কিছুদিন আগে। তো যার সাথে ঘটনাটি ঘটে তার নাম হচ্ছে সানোয়ার। তো সে কারখানা থেকে বের হয়, কাজ করা থেকে বের হয়, সে টয়লেটে যাওয়ার জন্য বের হয়। তো টয়লেটের দিকে সে যেতে থাকে আস্তে আস্তে। তো যখনই সে টয়লেটের কাছে যায়, তো ঠিক পিছন দিক থেকে পাঞ্জাবি পরে একটু খুব উঁচু লম্বা একজন খুব ভালো স্বাস্থ্যের অধিকারী কেউ একজন এসে তাকে ক্রস করে সেই টয়লেটে ঢুকে যায়। এবং তার কাছে খুব অবাক লাগে যে আমি যেতেছিলাম, কে এসে ক্রস করে আমাকে টয়লেটে ঢুকলো। তখন সে দেখলো যে পাঞ্জাবি পরা তো তাদের কারখানায় কেউ ছিল না, এবং সে সময় 7 কি 8 জন কর্মচারী সে কারখানায় কাজ করতেছিল, যার সাথে ঘটনাটি ঘটে ওই সানোয়ার এবং তার সাথে আরো কয়েকজন। তো সে দরজার পাশে কতক্ষণ দাঁড়ায় ছিল, 10-15 মিনিট। তারপর সে কারখানাটার মুখের দিকে, মানে কারখানার রুমের যে দরজাটা আছে এবং তার সাথে হচ্ছে সিঁড়ি ঘরটা, উনি সে পাশটা এসে দাঁড়ায়। তো দাঁড়ায় মোবাইল ফোনে গান শুনতে থাকে। কিন্তু ওনার কথা হচ্ছে যে অনেকক্ষণ সময় এর মাঝখানে স্পেন্ড হয়ে যায়। তো প্রায় আধা ঘন্টা, তারও বেশি, 35-40 মিনিট সময় দাঁড়িয়ে আছেন সেখানে। তো এই সময় ঠিক কারখানার আরেকজন কর্মচারী বের হয়। তো বেরা বলতেছে যে সানোয়ার ভাই, আপনি কি করতেছেন এখানে? তো বলতেছে এরকম, আমি টয়লেটে যাবো, কিন্তু দেখো না কে জানি একজন গেছে,
টয়লেটের ভিতরে এখনো বের হতেছে না, পাঞ্জাবি পরা। তখন সে কর্মচারী বলতেছে যে ভাই আমাদের কারখানায় তো কেউ পাঞ্জাবি পরে আসে নাই। ঠিক আছে, তখন উনি বলতেছে হয়তো বা নিচের ফ্ল্যাট থেকে কেউ আসছে, যে টয়লেট খালি না পেয়ে উপরে চলে আসছে, তাই হয়তো বা ভিতরে গেছে। তো ওই ছেলেটা বলে যে আচ্ছা ঠিক আছে, তুমি বলতেছে যে আমিও টয়লেটে যাবো, তো দুজনই দ্বারা কথা বলতে থাকে। তো ওই কর্মচারীটা যখন আসে তারও প্রায় 20-25 মিনিট, তো টোটাল সানোয়ার যেটা বলে সেটা হচ্ছে প্রায় ঘন্টাখানেক সময় হয়ে যায় তারা দুজন সেখানে বাইরেই দাঁড়ায় আছে, কিন্তু ভিতর থেকে কোনো সাউন্ড আসতেছে না এবং কেউ বেরো হচ্ছে না। তো তখন ওই পরে যে ছেলেটা আসে, তো সে বলে যে সানোয়ার ভাই আসলে কি কেউ ভিতরে গেছে নাকি আপনার সাথে ফাইজলামি করতেছেন? তখন সানোয়ার বলে যে আমি কেন ফাইজলামি করবো তোমার সাথে, আমি তো নিজেও দাঁড়ায় আছি। তখন সেই ছেলেটা গিয়ে সেই বাথরুমের দরজাটাকে একটু মানে শিওর হওয়ার জন্য just একটু নক করে। যেই সে নক করতে যায় তখন দরজাটা মানে লাগানো ছিল না, ভিতর দিয়ে দরজাটা খুলে যায়। কিন্তু সে খুব অবাক হয়ে যায় সানোয়ার এটা দেখে। তখন সানোয়ারকে বলতে থাকে যে কি ভাই আপনি আমার সাথে ফাইজলামি করলেন না, আপনি তো দরজা তো খোলা, বাথরুমের ভিতরে কেউ নেই। তখন সানোয়ার বলতেছিল যে বিশ্বাস করো আমার সামনে ঢুকছে একজন এবং আমি এখানে দাঁড়ায় আছি, যদি সেই টয়লেট থেকে কেউ বের হয় তাহলে অবশ্যই তাকে ফেস করেই সে সিঁড়ি দিয়ে নিচে নামতে হবে, অথবা যদি কারখানার কর্মচারী কেউ হয় তো তাকে অবশ্যই তাকে ফেস করে